বিয়ের রাতে বউকে হসপিটালে ভর্তি করলি, তুই কি মানুষ? কথাটা বলে সিফাত ওর বন্ধু রনিতকে থাপ্পড় মারল। কথাটা শুনে রনিত মাথা নিচু করে নিল। এত বিশ্রী ব্যাপার ঘটে যাবে সেও ভাবেনি। এখনও নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। আজকে রনিতের বিয়ে হয়েছে। ওর বন্ধুরা ওকে বাসর ঘরে ঢুকে ক্লাবে বসে আড্ডা দিচ্ছিল। রাত 2টোর দিকে রনিতের কল পেয়ে ওরা হসপিটালে ছুটে এসেছে। রনিতের বউয়ের অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, যাকে বলে অপরিপক্ক বয়সী বিয়ের ফল। ঘটনাটা খুবই লজ্জাজনক। রনিতেরও লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। এখন তুই পরিবারের সদস্যদের সামনে কিভাবে দাঁড়াবি? আর আত্মীয়স্বজনরাও শুনলে হয়তো বলবে বউ দেখে লোভ সামলাতে পারেনি, তাই বউয়ের উপর হামলে পড়েছে। রনিতের বউয়ের নাম পলক। সে এবার 9ম শ্রেণীতে উঠেছে। প্রতিটা মেয়ের মতো পলকও এক রাত স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রেখেছিল। সংসারের সুখ দুঃখে সামিল হয়ে দায়িত্বটা কাঁধে নিতে চেয়েছিল। রনিতকে ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখতে চেয়েছিল। এসব আর হলো কই? প্রথম রাতেই তো স্বামী নামক মানুষটা তার মনটা বেশি দিল। মেয়ের বিদায়ের সময় পলকের বাবা রনিতের হাতে মেয়েকে তুলে দিয়ে কেঁদে বলেছিলেন, আমার কলিজাটাকে তোমাকে দিলাম, আমার পাগলি মেয়েটাকে দেখে রাখো বাবা। রনিত হ্যাঁসূচক মাথা নেড়েছিল। বাবা ছায়াতল ছেড়ে স্বামী নামক মানুষটার উপর বিশ্বাস রেখে সে নব্য স্বপ্নে ডানা মেলেছিল। বাসরাতে দুজনে জ্যোৎস্না বিলাস করতে চেয়েছিল, হাতে হাত রেখে গল্প করতে চেয়েছিল, একে অপরকে বোঝার সময় চেয়েছিল। কিন্তু ঘটে গেল অন্য ঘটনা। স্বামী নামক মানুষটা ওর উপরে হামলে পড়ল। তাকে সাদা বিছানায় চাদরে কুমারিত্বের পরীক্ষা দিতে হলো। রনিতও ভুলে গিয়েছিল পলকের বয়সটা এখন সঙ্গমের জন্য অপরিপক্ক। তার এই ভুলের কারণেই এখন লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হলো। ওদের গল্পটা এমন না হলেও পারত। রনিত তাকে সময় দিতেই পারত। বউ তো আর পালিয়ে যাচ্ছে না, সে তো আর অবুঝ নয়। বুদ্ধি দিয়ে নিজেকে কন্ট্রোলে রাখতে পারত, তাহলে হয়তো ওদের গল্পটা স্বাভাবিক হতো। এই ঘটনায় পুরুষ জাতির প্রতি পলকের মনে ঘৃণার জন্ম নিল। তার মনে একটা ঘৃণিত ধারণা পোষণ হলো, পুরুষ জাতি নারীর দেহেতে তুষ্ট। এত রাতে হসপিটালে তেমন ডাক্তার নেই। এদিকে পলকের রক্তক্ষরণ থামছেই না। ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখের কোনা বেয়ে ঝরছে অশ্রুবিন্দু। লজ্জা আর ভয়ে সে জর্জরিত। একজন নার্স ঘুম থেকে উঠে রেগে বলল, বই রে বেটার হুশ নাই, বউ পাইয়া কত রে তেজ বাইরে গেছে। ইস, মায়ের কি অবস্থা করছে। পলকের অবস্থা বেগতিক দেখে সে দ্রুত ডাক্তার ডাকতে গেল। পলক চুপ করে শুয়ে আছে। ওর ইচ্ছে করছে মায়ের বুকে মুখ লুকিয়ে বলতে, মা, মা গো, আমার খুব কষ্ট হচ্ছে। স্বামী নামক মানুষগুলো খুব খারাপ হয়। তারা মন দিয়ে মন খুঁজে না, তারা দেহের ভাঁজে সুখ খুঁজে। এদিকে রনিতের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ওর আরো সাবধান হওয়া উচিত ছিল, তাহলে হয়তো মেয়েটাকে এতটা কষ্ট পেতে হতো না। সে অনুতপ্ত। পলকে করুণ চাহনি দেখে তার মরে যেতে ইচ্ছে করছে। অল্প বয়সী মেয়েকে সেও বিয়ে করতে চাচ্ছিল না, কিন্তু বড়রা কথা শুনিনি, বরং জোর দিয়ে বলেছে নরম মাটিতে মন মতন গরম দিলে যেমন সঠিক আকারের পাত্র বানানো যায়, তেমনি ছোট মেয়েকে বিয়ে করলে তাকেও মন মতো গড়ে তোলা যায়। পলকের সঙ্গে ও চাচাতো বোন মিতু এসেছিল। পলকের শ্বশুরবাড়ির পাশেই মিতুর বান্ধবী তুয়ার বাসা। ওর এখানে একা ভালো লাগছিল না, তাই সে তুয়ার বাসায় চলে গেছে। রনিত মিতুকে মেসেজ করে হসপিটালে আসতে বলল, তবে বাসার কাউকে এই ঘটনা জানাতে নিষেধ করলো। মিতু বোনের অবস্থার কথা শুনে কাঁদছে। তুয়া মিতুকে কোনো রকম থামায়। তুয়া এত রাতে মিতুকে কিছুতেই একা ছাড়বে না, তাই দুজনে একসাথে যাবে বলে ঠিক করলো। দুজনেই সতর্কতার সাথে রুম থেকে বের হলো। তুয়ার ভাই তুরাগের বাইকের চাবিটা নিল। দুজনে বাইকে করে গেলে দ্রুত হসপিটালে পৌঁছতে পারবে। তুয়া বাইক ড্রাইভ করতে পারে, সে শখের বসে তুরাগের থেকে ড্রাইভ করা শিখেছে। প্রত্যয় কেবল ওটি থেকে বের হলো। এক পেশেন্টের গুরুতর অবস্থার জন্য ওকে হসপিটালে আসতে হয়েছিল। বিগত 3.5 ঘন্টার পর সে ওটি থেকে বের হলো। নার্সকে দৌড়ে যেতে দেখে প্রত্যয় জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছেন কেন? নার্স প্রত্যয়কে পলকের কথা জানালো। এর সাথে এটাও বলল এখন একটা ডাক্তারও ফ্রি নেই। যারা আছেন তারা কেবলই ওটি থেকে বের হয়েছেন, ওনারা যেতে চাচ্ছেন না। প্রত্যয় আর কথাই বাড়ালো না। সে ক্যাবিনে গিয়ে দ্রুত ওটি ড্রেস খুলে নার্সের সাথে গেল। সব দায়িত্বে গা ছাড়া ভাব করতে নেই, আর ডাক্তারের পেশাতে তো নয়।
কারণ ডাক্তারের গাছাড়া ভাব মানে পেশেন্টের প্রাণনাশ। প্রত্যয় দ্রুত ব্লাড বন্ধের ইঞ্জেকশন পুশ করে পলকের শরীরে রক্ত দেওয়ার ব্যবস্থা করতে বলল। নার্স এসে রনিতকে বলল, আপনারা রক্ত জোগাড় করুন, পেশেন্টের রক্ত লাগবে। কথাটা শুনেই রনিত আর সিফাত ছুটল ব্লাড ব্যাংকে। যাওয়ার আগে রনিত নার্সকে পড়ে গেল, উনি যেন পলকের সাথেই থাকে। নার্স মুখ বেঁকে ক্যাবিনে ঢুকলো। ওদের রক্ত জোগাড় করে আনতে আনতে পেশেন্ট রক্তশূন্যতায় মারা যেতে পারে, তাই প্রত্যয় নার্সকে বলল। দ্রুত পেশেন্টের শরীরে রক্ত দেওয়ার ব্যবস্থা করুন, ওর অবস্থা ভালো নয়। নার্স জানালো, পেশেন্টের বাসার কেউ নেই, আর রক্তের গ্রুপ কিভাবে জানবে? প্রত্যয় বলল, পেশেন্টের ব্লাড টেস্ট করে হসপিটাল থেকে আপাতত ব্লাড কালেক্ট করুন। নার্স প্রত্যয়ের কথা মতো তাই করলো। পলক নিস্তেজ হয়ে বেডে পড়ে আছে। ইঞ্জেকশন পুশ করার পর ধীরে ধীরে পলকের রক্তক্ষরণ কমতে থাকলো। তখন তুয়া আর মিতু হসপিটালে এসে পৌঁছালো। প্রত্যয় নার্সকে খেয়াল রাখতে বলে ক্যাবিন থেকে বের হলো। মিতু কাঁদতে কাঁদতে তখন ক্যাবিনে ঢুকলো। তুয়া বাইকটা রেখে ক্যাবিনের সামনে সে দাঁড়ালো। প্রত্যয়কে ক্যাবিন থেকে বের হতে দেখে তুয়া কড়াভাবে বলে উঠল, এই, আপনার লজ্জা করে না? আচ্ছা, লজ্জার কথা বাদ দিলাম, সাধারণ সেন্সটুকু কি আপনার নেই? প্রত্যয় মেয়েটার কথা শুনে দাঁড়িয়ে গেল। সে কি এমন করলো যে মেয়েটা তার সঙ্গে এভাবে কথা বলছে? এই মেয়েটিই বা কে? প্রত্যয়কে চুপ থাকতে দেখে তো আরও রেগে গেল। সে পারছে না সামনের ছেলেটাকে তুলে আছাড় দিতে। রাগে ও শরীরটা কিরমির করছে। এমন বেয়াদব ছেলের সাথে পলকের বিয়ে হয়েছে। পলকের বাবা কি আর ছেলে পাননি? একথা ভাবলেই তোয়ার রাগে মাথাটা ফেটে যাচ্ছে। প্রত্যয় তোয়ার দিকে তাকিয়ে একদম শান্ত কণ্ঠে বলল, আমি কি করেছি? আমার লজ্জা লাগবে কেন? প্রত্যয়ের কথা শুনে তোয়ার রাগটা কন্ট্রোলের বাইরে চলে গেল। এত জঘন্য কাজ করে সে আবার ওকেই জিজ্ঞাসা করছে সে কি করেছে। তোয়া রেগিয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, বাসর ঘরে বউকে রক্তাক্ত করে এখন সাধু সাজা হচ্ছে? হ্যাঁ, আপনি চরম মাপের অসভ্য একজন মানুষ। প্রত্যয় তোয়ার কথা শুনে ভ্রু কুচকে নিল। বিয়ে, বউ, বাসরাত কোথা থেকে আসলো? প্রত্যয় বুঝতেই পারলো মেয়েটা ওকে কারোর সাথে গুলিয়ে ফেলেছে। হয়তো ওকে পলকের হাজবেন্ড ভেবেছে। মেয়েটা রেগে দাঁতের সাথে দাঁত চেপে ওর সাথে কথা বলছে। এর আগে ওর নাকটা ফুলে উঠেছে, ভ্রু দুটো কুচকে আছে। তুয়া পারছে না প্রত্যয়কে গিলে খেতে। প্রত্যয় তুয়ার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, আমি ডক্টর ওয়াশিক রায়হান প্রত্যয়। তুয়া ডেকে বলল, তো আমি কি নাচবো? একটা বাচ্চা মেয়ে কিনা ওকে বকছে, ওর এই দিনও দেখতে হলো। প্রত্যয় আবারও বলল, আমি পেশেন্টের হাজব্যান্ড নই, আপনি আমাকে ভুল বুঝছেন। তুয়া প্রত্যয়ের কথা শুনে জিবাতে কামড় দিল। সে চিনতে ভুল করে ফেলেছে। মিতু ওকে বলেছে পলকের বর খুব সুদর্শন, এই জন্য সে প্রত্যয়কে রনিত ভেবেছিল। তাছাড়া প্রত্যয় ডক্টরের ড্রেস আপে ছিল না, যার জন্য সে বুঝতেও পারেনি। তুয়া লজ্জিত কণ্ঠে বলল, দুঃখিত, আমাকে মাফ করবেন, টেনশনে মাথা ঠিক ছিল না। ইটস ওকে। বলেই প্রত্যয় মুচকে এসে চলে গেল। একটু পরে রনিত আর সিফাত রক্ত নিয়ে হসপিটালে আসলো। তো আর আগে রনিতের মুখের দিকে তাকালো না। লোকটার উপর ওর খুব রাগ হচ্ছে। মৃদু ক্যাবিনের বাইরে চেয়ারে বসে আছে, পলকের শরীরে রক্ত দেওয়া হচ্ছে। রনিত শুকনো মুখে পলকের ক্যাবিনে ঢুকলো। পলক চোখ বন্ধ করে শুয়েছিল। রনিত আলতো করে পলকের হাতটা ওর মুঠোয় পুরো পড়ল। দুঃখিত, আমাকে মাফ করো। পলক ফুপিয়ে কেঁদে উঠল। রনিতের চোখেও পানি। রনিত সত্যিই খুব অনুতপ্ত। স্বামীর চোখে পানি দেখে পলকের মনটা গলে গেল। অল্প বয়সে আবেগী মনে অভিমান রাগ ধরে রাখতে পারল না। রনিত পলকের কপালে আদর দিয়ে বলল, ঘুমাও, আমি এখানেই আছি। পলক রনিতের কথা মতো চোখ বন্ধ করে নিল। ওরা চারজন সারা রাত হসপিটালে ছিল। সকালবেলা রনিত আর পলককে ওদের বাসার কেউই খুঁজে পাচ্ছে না। রনিতের বাসায় এটা নিয়ে কানাঘুষা চলছে। রনিতের আব্বু রনিতকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায়? রনিত বলল, বাবা, আমরা কক্সবাজারে এসেছি, 1 সপ্তাহ পরে বাসায় ফিরব। শিফাট হুট করে কক্সবাজারে আসার টিকিট উপহার দিল, এই জন্য তোমাদের জানাতে পারিনি। বাসা ভর্তি মেহমান উপস্থিত। আর ছেলের এমন কাজে ওর বাবা রেগে গেলেন। উনি রনিতকে গালাগাল করে ফোন রাখলেন। রনিত ফোন রেখে মাথা নিচু করে বসে রইল। রনিতকে এই বুদ্ধিটা তোয়া দিয়েছে, যাতে ওরা কারো কাছে হাসির পাত্র না হয়। ভুল যখন হয়ে গেছে তখন সেটা শুধরে নিতে হবে। তোয়ার প্রথমে রনিতের উপর এগিয়ে থাকলেও পলকের প্রতি ওর যত্নশীলতা দেখে তোয়ার মনটা নরম হয়েছে।
এই জন্যই সে নিজে থেকে রনিতকে এই বুদ্ধিটা দিয়েছে। সকালে তুয়ার মিতু বাসায় ফিরল। এত সকালে তুয়াকে বাইক নিয়ে ফিরতে দেখে ওর আম্মু জিজ্ঞেস করলেন। এত সকালে তোরা কোথায় গিয়েছিলি? তুয়া হেসে বলল, আম্মু মিতুকে নিয়ে সকালের বাতাস খেতে গিয়েছিলাম। বাতাস খেয়ে পেট ভরেছে নাকি খাবার খাবি? দ্রুত খেতে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। কথাটা বলেই তুয়া মিতুকে নিয়ে খেতে বসলো। তুরাগও এসে ওর পাশের চেয়ারে বসলো। এরই মধ্যে তুরাগের ঝগড়া লেগে গেল। তুরাগ তুয়ার ভাগে ডিম ভাজা খেয়ে নিচ্ছে, মিতু বসে ওদের মারামারি দেখছে। তুরাগ তুয়ার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। তুয়া উঠে এক মুখ পানি নিয়ে তুরাকে দৌড়ানো দিল। তুরাগ ফ্ল্যাটের দরজা খুলে সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ বসে পড়ল। ততক্ষণে তুয়া পানি ছুড়ে দিয়েছে। তখন প্রত্যয় সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। ব্যাস, এক মুখ পানি গিয়ে পড়ল প্রত্যয়ের বুকে। এমন ঘটনায় তুয়া আর তুরাগ দুজনেই হতভম্ব। প্রত্যয় নিজেও হতবাক হয়ে গেছে। তুয়া ভয়ে ভয়ে একবার প্রত্যয়ের দিকে তাকালো, তারপর তুরাগের দিকে তাকিয়ে দৌড়ে বাসায় ঢুকে গেল। তুরাগ প্রত্যয়কে বলল, সরি, আমরা বুঝতে পারিনি তুমি উপরে উঠেছিলে। প্লিজ কিছু মনে করো না। প্রত্যয় তুরাগে ছোট হবে, এই জন্য তুরাগ ওকে তুমি করেই বলল। প্রত্যয় মুচকে এসে বলল, ব্যাপার না, আমি কিছু মনে করিনি। তুরাগ প্রত্যয়ের সাথে কথা বলে জানতে পারলো প্রত্যয় ওদের ফ্ল্যাটের সামনে ফ্ল্যাটে উঠেছে। প্রত্যয়ের ফ্ল্যাটের দরজা আর তুয়াদের দরজা একেবারে সামনাসামনি। তুরাগ প্রত্যয়কে ওর পরিচয় জানাতে বলল, আমি তুরাগ ইমতিয়াজ। আমি ওয়াশিক রায়হান প্রত্যয়। জব নাকি পড়াশোনা? আমি কার্ডিওলজিস্ট। হার্টের ডাক্তার? বাহ, তা এসো আমাদের বাসায়। অন্য একদিন যাব। আচ্ছা। দুজনের টুকটাক কথা বলে যে যার বাসায় চলে গেল। এটা প্রত্যয়দের নিজস্ব ফ্ল্যাট। ওরা কেউ এখানে থাকতো না। ওর বাবা মা রাজশাহীতে থাকেন। প্রত্যয় নিজের হসপিটালে কার্ডিওলজিস্ট হিসেবে নিযুক্ত আছে। ও ডাক্তারি পেশার জন্য এই ফ্ল্যাটে 3 দিন হলে উঠেছে। সে এখানেই একা থাকে। সারাদিন হসপিটালে থাকে বিধায় ওকে তেমন কেউ চিনে না। তুয়াকে দেখে প্রত্যয় বাসায় ঢুকে মনে মনে বলল, এই মেয়েটা এখানে কেন? ভাইয়া আজকে কি রান্না করছো? কথাটা বলেই প্রিয়ম চেয়ার টেনে বসে পড়ল। একে একে সব খাবারের ঢাকনা তুলে দেখল। খাবারের আইটেম দেখে প্রিয়মের মুখে হাসি পড়ল। ওর পছন্দের সর্ষে ইলিশ রান্না হয়েছে। প্রিয়ম প্লেট নিয়ে ঝটপট খেতে বসে গেল। ইলিশ মাছ ওর খুব পছন্দ, আর সর্ষে ইলিশ হলে তো কোনো কথাই নেই। সে মাছের বড় বড় দুটো পিস প্লেটে নিয়ে তৃপ্তি করে খাচ্ছে। প্রিয়ম আজকে ওর বড় ভাইয়ার বাসায় এসেছে। ওর বাবা মায়ের সঙ্গে রাজশাহীতে থাকতো, তবে এখন থেকে সে এখানে থাকবে। প্রিয়ম একজন গায়ক। ওর শখ বিখ্যাত একজন গায়ক হওয়া। সে নিজের লক্ষ্য পূরণের চেষ্টায় আছে। প্রিয়ম মুখে খাবারটুকু গিলে ওর ভাইকে ডেকে বলল, ভাইয়া তুমি খাবে না? প্রিয়মের বড় ভাই প্রত্যয় ফোনে কথা বলতে বলতে এসে প্রিয়মের পাশে বসলো। প্রিয়ম পানি খেয়ে ভাইয়ের দিকে তাকালো। প্রত্যয় কথা বলা অবস্থায় প্রিয়মে প্লেটে ভাত আর মাছ তুলে দিল। প্রিয়ম প্রত্যয়কে নিষেধ করছে না দিতে। প্রত্যয় প্রিয়মের কথাই শুনল না, বরং সে খেতে ইশারা করলো। আজকে প্রত্যয়ের 2টা অপারেশন করতে হবে, সকালে 6টাতে একটা, আর একটা রাত 10টাতে। এসব নিয়ে সে ফোনে কথা বলছিল, আর বাকি সময়টাকেও অন্য সব পেশেন্ট দেখবে। প্রত্যয় কথা বলে কলটা কেটে প্রিয়মকে বলল, ফ্রিজ থেকে দই বের করে রেখেছি, ঠান্ডাটা কমলে তারপর খাবে। প্রিয়ম খেয়ে উঠে নিজের এঁটো প্লেট আর হাত ধুয়ে নিল। নিজের এঁটো প্লেট ধোয়ার অভ্যাসটা সে প্রত্যয় থেকে শিখেছে। প্রিয়ম আবার গিয়ে ভাইয়ের পাশে বসলো। প্রত্যয় প্রিয়মকে বলল, বাসায় থাকবে নাকি এখন বের হবে? এখন আর বের হব না, শরীরটা ক্লান্ত লাগছে, এখন ঘুমাবো। আচ্ছা, বিকেলে 2 জন লোক আসবে, ওনারা আসলে দরজা খুলে দিও। কিসের লোক? রান্না আর রুম পরিষ্কার করার জন্য। আমি তো সময় পাবো না। ওনাদের আসতে হবে না, আমি আছি, সব ম্যানেজ করে নিব। প্রত্যয় প্রিয়মকে নিষেধ করলো, কিন্তু প্রিয়ম কোনো কথাই শুনল না। তাই প্রত্যয় লোক দুটোকে আসতে নিষেধ করে দিল। প্রিয়ম দই নিয়ে খেতে ব্যস্ত হয়ে গেল। প্রত্যয় খেয়ে রেডি হয়ে প্রিয়মকে বলে হসপিটালে চলে গেল। প্রিয়ম বাসায় এখন একা একা আছে। সে সোফাতে শুয়ে কিছুক্ষণ টিভি দেখলো, তারপর উঠে গিটার নিয়ে বারান্দায় চলে গেল। প্রত্যয়ের ব্যালকনিতে একটা ময়না পাখি খাঁচাতে ঝুলানো আছে। প্রত্যয় ময়না পাখির নাম দিয়েছে কলি। প্রত্যয় কলিকে ছোট ছোট কয়েকটা শব্দ শিখিয়েছে, যেমন আল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছো, দাঁড়াও,
কই যাচ্ছ? সুন্দর, দুষ্ট। কলি শব্দগুলো বলতে শিখে গেছে, কিন্তু সালামটা ঠিকমতো দিতে পারে না। বড় বড় শব্দ এই জন্য। তবে প্রত্যয় যখন সুন্দর করে স্পষ্টভাবে কলির সামনে আসসালামু আলাইকুম বলে, তখন প্রত্যয়ের দেখে কলিও স্পষ্টভাবে বলার চেষ্টা করে। কলি প্রিয়মকে দেখে সবগুলো বলি পরপর আওড়াতে লাগলো। প্রিয়ম কলির দিকে তাকিয়ে বলল, পাগল করে দিবি নাকি? কলি এই কথা শুনে সেও বারবার বলতে থাকলো, পাগল করে দিবি নাকি? প্রিয়ম বিরক্ত হয়ে কলির দিকে তাকিয়ে গিটারের সুর তুলল। তখন কলি চুপ হয়ে গেল। পলক 2 দিন হসপিটালে থেকে পলক এখন সুস্থ আছে। রনিত পলককে কক্সবাজারে বেড়াতে নিয়ে গেল। দুজনে কিছুদিন আলাদাভাবে সময় কাটাবে ভেবে। বিশেষ করে রনিত পলককে বোঝাতে চায় সে খারাপ স্বামী নয়। পলকের মনে ওর প্রতি ভুল ধারণাগুলো সে দূর করতে চায়। রনিত যে খারাপ ছেলে তা কিন্তু নয়, সেও বুদ্ধিমান একজন ছেলে। একটা ভুলের জন্য তাকে দোষারোপ করা উচিত হবে না। আর দোষারোপ যদি করতেই হয় তাহলে প্রথমে সমাজ, ওদের বাবা মা, কাজী, এই কয়েকটা ধাপ পেরিয়ে দোষটা রনিতের কাছে আসছে। রনিত তো একা দোষী নয়, ওর আগে পিছিয়ে আরও দোষী আছে। আমাদের সৃষ্টিকর্তার প্রতিটা মানুষকে শারীরিক চাহিদা দিয়ে তৈরি করেছেন। সৃষ্টি শুরু থেকেই এই ধারা চলে আসছে। যদি শারীরিক চাহিদা বলে কিছু না থাকতো তাহলে বংশবিস্তার হতো না। পৃথিবীটাও অনেক আগেই রসাতলে চলে যেত। শারীরিক চাহিদা সৃষ্টিকর্তার প্রদত্ত দেওয়া, এটিকে অমান্য করা, হাসাহাসি করা, বাজে মন্তব্য করা উচিত না। সৃষ্টিকর্তা মানুষের শারীরিক চাহিদা পূরণের বৈধতাও দিয়েছেন। সেক্ষেত্রে রনিতও তো মানুষ, ওর তো কিছু চাহিদা আছে। সে তো বিয়ের করা বউয়ের কাছে গেছে। হ্যাঁ, সে একটু সময় নিয়ে আরো সচেতন হতে পারত। তবে যাই হোক, সে এখন অনুতপ্ত। তুয়া আর মিতু দুজনে ছাদে বসে আছে। তুয়ার আম্মু একটু দূরে প্রতিবেশীদের সাথে গল্প করছে। তুয়া বাদাম খাচ্ছে আর খোসাগুলো মিতুকে ছুঁড়ে মারছে। মিতু রেগে তুয়ার দিকে মটমট করে তাকাচ্ছে। তুয়া তখন খিলখিল করে হেসে আরো বেশি করে খোসা ছুঁড়ে দিচ্ছে। প্রিয়ম এখানে নতুন এসেছে, সেখানকার কিছু চেনে না। আশপাশটা ঘুরে দেখার জন্য সে রেডি হয়ে বের হলো। কয়েক ধাপ এগোতেই তার মাথার উপর পানি জাতীয় কিছু একটা পড়লো। প্রিয়ম ওর শার্টের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে তাকালো। ওর শার্টে কেউ কাদা মাটি ছুঁড়ে মেরেছে। প্রিয়ম উপরে তাকিয়ে কাউকে দেখতে পেল না, তাই বিরক্ত হয়ে আবারও রুমে ফিরে এলো। মিতু আর তুয়া ছাদে বসে হেসে গড়াগড়ি খাচ্ছে। তুয়া ইচ্ছে করে কাদা ফেলেছে, কারণ মিতু বলেছে, ওই সাদা শার্ট পরা ছেলেটার গায়ে কাদা মারতে পারলে আমার সব বাদাম তোকে দেব। এজন্য তুয়া প্রিয়মের গায়ে কাদা ছুঁড়ে মারল। মিতু ভেবেছিল তুয়া করবে না, কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করে ওর বাদামগুলো নিয়ে নিল। প্রিয়ম আজ আর বের হলো না। সে শার্ট বদলে একেবারে শাওয়ার নিয়ে নিল, কারণ ওর ধুলাবাড়িতে অ্যালার্জি বেড়ে যায়। সত্যই ওর পেশেন্ট দেখে কেবল বাসায় ফিরল। ওরা দোতলায় থাকে, এজন্য লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। প্রত্যয় কলিং বেলে চাপ দিয়ে পেছনে ঘুরতে যাবে, তখন একটা বাচ্চা মেয়ে এসে ওর হাত ধরে পড়ল। কানাচুর থাপো। প্রত্যয় বাচ্চাটার দিকে তাকিয়ে মুচকে হাসলো। প্রত্যয়কে হাসতে দেখে সেও হাসলো। প্রত্যয় হাঁটু গেড়ে বসে বলল, রাজকন্যা, তোমার নাম কি? আমি নাস্তান্ন ইতে। ও আচ্ছা, তোমার নাম ইচ্ছে, খুব সুন্দর নাম। তুমি কি খাবে বললে? কানাচুর থাপো। প্রিয়ম এসে দরজাটা খুলে দেখে প্রত্যয় কারোর সঙ্গে কথা বলছে। প্রিয়ম এগিয়ে এসে দেখে দুই পাশে ঝুটি করা একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যয় হেসে মেয়েটাকে কোলে নিয়ে বাসায় ঢুকলো। রান্নাঘরে গিয়ে পুরো চাঁচড়ের প্যাকেট মেয়েটিকে দিয়ে সোফায় বসিয়ে দিল। কোলে নিতে গেল, কিন্তু ওর কোলে এলো না। প্রিয়ম বেশ কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে বিড়বিড় করে বলল, মেয়ে মানে প্যারা। ইচ্ছে কথাটা শুনে খাওয়া কমিয়ে প্রিয়মের দিকে তাকালো। প্রত্যয় ফ্রেশ হতে গেছে। প্রিয়ম বসে এক মনে টিভি চ্যানেল বদলাচ্ছে। ইচ্ছে উঠে সোফার উপরে দাঁড়িয়ে প্রিয়মের চুল শক্ত করে টেনে ধরে চিৎকার করে বলল, তুমি পেলা, তুমি মেলা খালা পেলা। প্রিয়ম ওর চুল ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ইচ্ছে আরো শক্ত করে ধরছে। প্রিয়ম প্রত্যয়কে জোরে জোরে ডেকে উঠল। প্রত্যয় ওদের চিৎকার শুনে দ্রুত পায়ে এসে ইচ্ছেকে করে তুলে নিল। প্রিয়ম মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ভাইয়া, এই বিচ্ছুটাকে কোথায় পেল? উফ, আমার চুলের জান শেষ। ইচ্ছে প্রত্যয়ের কোল থেকে নেমে আবারও প্রিয়মের কাছে যাচ্ছিল। তখন তুরাগ এসে দরজায় নক করে। তুরাগ ইচ্ছেকে দেখে প্রাণ ফিরে পায়। প্রত্যয় তুরাগের সাথে কুশল বিনিময় করে তুরাগের সাথে প্রিয়মের পরিচয় করিয়ে দেয়।
প্রিয়ম সালাম দিয়ে তুরাগের সাথে কথা বলে। তুরাকে দেখে ইচ্ছে ফুপিয়ে কেঁদেও বলল। ডান, আমাকে পেলা বলেছে। তুরাগ রেগে যাওয়ার ভান করে বলল, কার এত সাহস আমার জান পাখিকে প্যাড়া বলেছে? তাকে এখনই আমি চিনি খাইয়ে মেরে ফেলবো। তুরাগের কথা শুনে প্রত্যয় প্রিয়ম দুজনে হেসে দিল। ইচ্ছে আঙ্গুল দিয়ে ইশারা করে প্রিয়মকে দেখিয়ে দিল। প্রিয়ম হতবাক হয়ে তাকিয়ে আছে। এতটুকু বাচ্চা এত পাকা। তুরাগ প্রিয়মকে বকে ইচ্ছেকে কোলে নিল। প্রত্যয় হেসে ইচ্ছেকে বলল, আবার এসো কেমন? ইচ্ছে মিষ্টি এসে বলল, কানাচু দিবে? প্রত্যয় চাঁচড়ের প্যাকেটটা ইচ্ছেকে দিয়ে বলল। দিব তো। ইচ্ছে প্যাকেটটা হাতে নিয়ে বলল, আচ্ছা তাহলে আসবো। তুরাগ হেসে ইচ্ছেকে নিয়ে চলে গেল। ইচ্ছেরা নিচতলায় ভাড়া থাকে। সে তুরাগদের বাসায় বেশি থাকে। তার পছন্দের খাওয়া চানাচুর। যে ওকে চানাচুর দেয় সে তার কাছে চলে যায়। ওর চানাচুর এতটাই পছন্দ যে ওকে চানাচুর খোর ডাকলেও ভুল হবে না। সন্ধ্যার পরেই প্রত্যয় আর প্রিয়ম দুই ভাই হাঁটতে বের হলো। প্রত্যয়ের আজকে পেশেন্ট কম ছিল, সেজন্যই বাসা চলে এসেছিল। ওরা দুই ভাই হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর অবধি গেল। তখন প্রত্যয়ের হসপিটাল থেকে কল আসলো, ওকে এখন যেতে হবে। তাই প্রিয়মকে বলল, প্রিয়ম, আমি হসপিটালে যাচ্ছি, তুমি সাবধানে ফিরে যেও। প্রিয়ম বলল, তুমি সাবধানে যেও। প্রত্যয় আচ্ছা বলেই চলে গেল। প্রিয়ম একা একা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে পাশে ফিরল। আর সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে তুয়ার সঙ্গে ধাক্কা খেল। তুয়া তখন ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নামছিল। ফলস্বরূপ তুয়ার হাতে থাকা ডিম দুটো প্রিয়মের বুকে লেগে ফেটে গেল। প্রিয়ম তুয়াকে দাঁড়াতে বলে দ্রুত রুমে ঢুকে দুটো ডিম এনে তুয়ার মাথায় ফাটিয়ে বলল, এবার ঠিক আছে? বাহ, আপনাকে দারুণ লাগছে। প্রিয়ম তুয়ার মাথায় ডিম ফাটিয়ে দাঁড়িয়ে থাকলো। তুয়া দাঁতে দাঁত চেপে চুপ করে আছে। প্রিয়ম বলল, এটাকে বলে টিট ফর ট্যাট। তুয়ার ইচ্ছে করছে ছেলেটাকে রামধোলা দিতে। কত বড় খাটাস, বদলাও নিয়ে নিল। দুজনের শরীর থেকে ডিমের আষ্টে গন্ধ আসছে। তুয়া চলে আসতে যাবে তখন প্রিয়ম হেসে পড়ল, আমার নাম প্রিয়ম, আর তোমার নাম কি গো রাগিনী? তোর আম্মু তুয়াকে ডাকছেন। তুয়া বলল, আসছি আম্মু। প্রিয়ম হাসতে হাসতে বলল, তোমার নাম টুপা? বাহ, একদম ইউনিক নাম। তুই একবার রাগী চোখে প্রিয়মের দিকে তাকিয়ে পড়ল। আপনাকে আমি পরে দেখে নিব। প্রিয়ম বাঁকা হেসে ওদের ফ্ল্যাটের দরজা দেখিয়ে বলল, আমাকে যখন দেখতে ইচ্ছে করবে আমার বাসায় চলে এসো টুপা রানী। আপনি মারাত্মক অসভ্য একটা ছেলে। ধন্যবাদ। তুয়ার আগে গজগজ করতে করতে চলে গেল। প্রিয়ম হাসতে হাসতে বাসায় ঢুকে গেল। প্রিয়মকে আজ মোট 3 বার শাওয়ার নিতে হলো। কপাল খারাপ হলে যা হয় আর কি। প্রিয়ম শাওয়ার নিয়ে রান্না করতে গেল। প্রত্যয় আর প্রিয়ম দুজনেই রান্না করতে পারে। বাসায় মাঝে মাঝে ওরা নিজেরাই রান্না করে ওদের আব্বু আম্মুকে খাওয়ায়। প্রিয়ম ওর আম্মুকে ভিডিও কল করলো। ওর আম্মু মিথিলা রায়হান ছেলের দিকে তাকিয়ে বলে, ছোট রাজকুমার কি রান্না করছেন? আমার বড় রাজকুমার কই? প্রিয়ম ফোনটা এক সাইডে রেখে চুলার পাওয়ার কমিয়ে প্যান থেকে গরম তেলে পেঁয়াজটা ছেড়ে নাড়তে নাড়তে বলল, ভাইয়া, হসপিটালে আমি মাংস আর খিচুড়ি রান্না করছি। বাবা এখনো বাসায় ফিরেনি। আম্মু? না, ফোন দিয়ে বললো ফিরতে নাকি রাত হবে। ও তোদের ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো আব্বু? না আম্মু। মা ছেলে কিছুক্ষণ কথা বলে কলটা কাটলো। ওদের আব্বু আম্মু সামনের সপ্তাহে এখানে চলে আসবেন। মিথিলা ছেলেদের ছাড়া এক মুহূর্ত থাকতে নারাজ। ওনাদের সব কিছু গুছিয়ে নিতে 1 সপ্তাহের মতো লেগে যাবে। তারপর সবাই এখানে এসে সেটেল হবেন। প্রিয়ম গলা ছেড়ে গান গাইতে গাইতে রান্না করতে থাকলো। প্রত্যয় কখন ফিরবে তার কোনো ঠিক নেই। আজকেও তাকে ওটিতে ঢুকতে হয়েছে। ওর খুব ব্যস্ত সময় যাচ্ছে। সারাদিন সে হসপিটালে থাকে, আবার কখনো কখনো রাতেও বাসাতে ফিরে না। একজন দায়িত্বশীল ডাক্তারের রেস্ট বলেই কিছু থাকে না। আর প্রত্যয় নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো ছেলেই নয়। তার যত কষ্টই হোক, প্রত্যয় সর্বদা চেষ্টা করে নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে। প্রিয়ম রান্না করে খেয়ে বাকিটা হটপটে তুলে রাখলো। ভিডিও কলের মাধ্যমে ওর রাজশাহীর বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিল। সবাইকে সে খুব মিস করছে। সোফাতে টান টান হয়ে শুয়ে বেশ কিছুক্ষণ টিভি দেখল। কলি ব্যালকনিতে বুলি আওড়াতে আছে। সে এখন প্রত্যেককে ডাকছে। প্রিয়ম কলির ডাকাডাকি শুনে বিড়বিড় করে বলল, এই ফাজিল পাখিটা আমার কান বয়রা করে ছাড়বে। প্রিয়ম কলিকে ব্যালকনি থেকে এনে খেতে দিল। কলি এখন ঠুকরে ঠুকরে কাঁচা মরিচ খাচ্ছে। ওর পছন্দের খাবার ঝাল।
কলি এখন খাচ্ছে আর একটা বুলিয়া ওড়াচ্ছে। শুভরাত্রি, শুভরাত্রি। তুয়া বাসায় গিয়ে প্রিয়মকে ইচ্ছে মতো গালি দিল। সে এইরকম বেয়াদব ছিঁড়ি একটাও দেখেনি। আর ওকে টুপা বলে ডাকলো। ওর এত সুন্দর নামটা ইজ্জত শেষ করে দিল। তুয়ারে শেষ দেখেই ছাড়বে। তখন ইচ্ছের আম্মু তুয়ার আম্মুকে ফোন করে 2টা ডিম দিতে বলেছিল। ইচ্ছে নাকি তখন নুডলস খাওয়ার বায়না ধরেছিল। ওদের ফ্রিজে ডিম ছিল না। তুয়া তখন ইচ্ছেদের বাসায় ডিম দুটো দিতেই যাচ্ছিল, কিন্তু প্রিয়মের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা লেগে গেল আর ওই বিশ্রী ঘটনাটা ঘটল। তুয়ার আগে গজগজ করতে করতে বলল, বেটা বজ্জাত, দাঁড়া, দেখ আমি তোর কি অবস্থা করছি। পরদিন সকালে তুয়া আর মিতু কলেজে যাওয়ার জন্য বের হলো। প্রত্যয় সারা রাত হসপিটালে থেকে তখন বাসায় ফিরছিল। মৃত্যু প্রত্যয়কে দেখে অবাক হয়ে বলল, স্যার আপনি এখানে? প্রত্যয় হেসে জানালো সে এই বিল্ডিংয়েই থাকে। মিতু একবার তুয়ার দিকে তাকালো। প্রত্যয় মিতুকে এই পলকের কথা জিজ্ঞাসা করলো। খুব ব্যস্ত থাকায় প্রত্যয় পলকের আর খোঁজ নিতে পারেনি। মিতু জানালো পলক এখন সুস্থ আছে। প্রত্যয় মুচকে এসে বিদায় নিয়ে চলে গেল। তুয়া বলল, একজন প্রত্যয় আর আরেকজন প্রিয়ম, এরা মনে হয় 2 ভাই হবে, বুঝলি? এই ডক্টরটা ভালোই, তবে ওনার ভাইটা আস্ত বেয়াদব। মিতু আর কথাই বাড়ালো না। দুজনে গল্প করতে করতে কলেজে চলে গেল। তুয়া আর মিতু দুজনেই ইন্টার 2য় বর্ষের ছাত্রী। প্রত্যয় চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। প্রিয়ম এখনো ঘুমোচ্ছে, এই জন্য প্রত্যয় আর ওকে ডাকলো না। হার্টের অপারেশন করার এক পেশেন্টের অবস্থা হঠাৎ করেই খুব খারাপ হয়ে গিয়েছিল। এই জন্য সে সারা রাত প্রায় জেগেই ছিল। ঘুমটা না হওয়ার কারণে ওর শরীরটা খুব ক্লান্ত লাগছে। প্রত্যয় শাওয়ার নিয়ে ফ্রেশ হলো, এরপর রান্না করে খেয়ে নিল। সারা রাত জেগেছিল বলে রুমে গিয়ে শুয়ে পড়ল। প্রিয়মের আজ সকাল 10টার সময় একটা প্রোগ্রাম আছে। কালকে রাতে ঘুমানোর আগে সে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল, তাই সকাল 8:45টার দিকে উঠে ফ্রেশ হয়ে নিল। প্রত্যেকে একটা মেসেজ করে সে গিটার নিয়ে বেরিয়ে গেল। সিঁড়ি নামতে নামতেই প্রিয়মের ইচ্ছের সাথে দেখা হলো। ইচ্ছে প্রিয়মকে দেখেই মুখ ভেঙচি দিয়ে চলে গেল। প্রিয়ম মনে মনে বলল, এই বিল্ডিংয়ের সব মেয়েগুলোই এমন বারুদ নাকি? 1 সপ্তাহ পরে প্রিয়মের আব্বু আম্মু প্রত্যয়ের ফ্ল্যাটে চলে আসলেন। মিথিলা রায়হান এসে আগে 2 ছেলেকে জড়িয়ে ধরলেন। বাসাটাই বা যেন প্রাণ পেল। মা ছাড়া বাসাটাও যেন এতিম হয়ে গিয়েছিল। ওনারা আসার সময় অনেক আসবাবপত্র এনেছেন। সে আসবাবপত্র দিয়ে ফ্ল্যাটটাকে আরো পরিপাটি করে সাজালেন। প্রিয়ম ওর বাইকটা পেয়ে গেছে। ওকে আর পাইকে সে ছুটলো পুরো শহর ঘুরতে। সে এখান থেকে মাস্টার্স কমপ্লিট করবে। সেই সুবাদে ওর ব্যাচে কয়েকজন বন্ধুও ছুটে গেছে। প্রত্যয় অর্ধেক বেলা বাসায় আছে। সে ওর আম্মুর কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। ওর আম্মু ছেলের চুল টেনে দিতে দিতে বলল, আব্বু, প্যারিস থেকে ডাক্তারি পড়া সম্পূর্ণ করে তবেই ফিরলি। তুমি তো এখন যথেষ্ট স্বাবলম্বী। এবার তোমার জন্য মেয়ে দেখি। আম্মু এত তারা কিসের? একটা লাল টুকটুকে বউ আনতে হবে তো। বউ ছাড়া যে বাসা পরিপূর্ণ হয় না। আম্মু আমি বিয়ে নিয়ে এখন ভাবছি না, আমাকে আর একটু সময় দাও। লক্ষ্মী একটা বউ আনবো তোর জন্য, যে আমার রাজকুমারকে চোখে হারাবে, বুঝলি? সে পরে দেখা যাবে। প্রত্যয় কথাটা কোনো রকমে কাটিয়ে দিল। ওর কেন জানি লজ্জা লাগে নিজের বিয়ের কথা বলতে। তাছাড়া সে এখন বিয়ে নিয়ে ভাবছেও না। সে আরেকটু সময় নিয়ে নিজের জায়গাটা আরো পাকাপোক্ত করতে চায়। বিয়ে মানে কারো সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নেওয়া, তাকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করা, তাকে সব দিক থেকে আগলে রাখা। তাই প্রত্যয় চাচ্ছে নিজেকে আগে গুছিয়ে নিতে। প্রত্যয় দেশে ফিরে নিজস্ব একটা হসপিটাল তৈরি করেছে। এই হসপিটালের ইঞ্জিনিয়ার ওর বাবা ইশতিয়াক রায়হান। ছেলের স্বপ্ন পূরণের জন্য উনি সবটা নিজে হাতে করেছেন। প্রত্যয় নিজের হসপিটাল ছাড়াও কয়েকটা হসপিটালে কার্ডিওলজিস্ট হিসেবে সেবা প্রদান করে। সে খুব অল্প সময়ের মধ্যে বেশ ভালো পরিচিতি লাভ করেছে, বিশেষ করে ওর চিকিৎসা, মার্জিত ব্যবহার আর বিনয়ী কথাবার্তার মাধ্যমে। প্রিয়ম একটু চঞ্চল টাইপের হলেও প্রত্যয় একদম শান্ত স্বভাবে। সে ওর কথার মাধুর্যতা দিয়ে মানুষের মন কাটতে সক্ষম হয়। তুয়ার আম্মু ইচ্ছেদের বাসায় যাচ্ছিলেন। প্রত্যয়ের আম্মুকে দেখে উনি আগে কথা বললেন। কথা বলতে বলতে এই দুজনে নিচে গেলেন। তুয়ার আম্মু প্রত্যয়ের আম্মুকে অনেকের সাথেই পরিচয় করে দিলেন। একই বিল্ডিংয়ে যখন থাকবেন তখন সম্পর্কটাও ভালো হওয়ার প্রয়োজন। কলেজ থেকে ফেরার পথে তুয়ার সামনে প্রিয়ম বাইক থামালো।
হঠাৎ এমন করাতে তুয়া ভয়ে 2 পা পিছিয়ে গেল। রিক্সা না পাওয়াতে কড়া রোদের মধ্যে সে হাঁটছিল। রোদের প্রখরতার তাপে ওর মেজাজ খিটখিটে হয়ে আছে। তার মধ্যে প্রিয়মের এই কাজে ওর রাগই যেন উচ্চমাত্রা বেড়ে গেল। প্রিয়ম ঠোঁটে কোণে বাঁকা হাসি রেখে ফুটিয়ে বলল, কি গো টুপা, এ কি অবস্থা তোমার? আমার সামনে এসে এভাবে বাইক থামালেন কেন? ভয় পেলে বুঝি? আহারে, বাচ্চা মেয়েটা ভয় পেয়েছে। আমার জানা মতো এভাবেই বাইক থামাতে হয়। আমাকে শেখাতে এসছেন? তুমি শিখলে আমার শেখাতে সমস্যা নাই। তুয়া প্রিয়মের দিকে তাকালো। প্রিয়ম তুয়ার দিকে তাকিয়ে আছে। তুয়া মুখের ঘামটা মুছে বলল, চলুন বাইক নিয়ে একটা বাজি হয়ে যাক। নতুন বিয়া কইরা মাইয়া মানুষের শরীরের সোয়াদ পাইয়া কি ঘরে ফিরনের কথা মনে থাকে না? রনিতার পলক আজকে বাসায় ফিরল। বাসায় সবাই ওদের উপরে রেগে আছে। রনিতের আম্মু পলকের সাথে একটা কথাও বললেন না। উনি রাগে গজগজ করতে করতে চলে গেলেন। তখন রনিতের দাদি মন্তব্যটি করলেন। রনিত মাথা নিচু করে চলে গেল। ওর দাদি রাশভারী মানুষ। উনি মজা করা মোটেও পছন্দ করেন না। সে দাঁড়িয়ে থাকলে উনি আরও কথা শোনাতেন। এই জন্য রনিত ইচ্ছে করে ওখান থেকে চলে গেল। পলক ওখানেই দাঁড়িয়ে রইল। সে কি করবে বুঝতেই পারছে না। তার এখন রুমে যাওয়া উচিত নাকি ওখানে দাঁড়িয়ে থেকে কথা শোনা উচিত? কোনটা করলে ওকে আর কেউ বকবে না? শ্বশুরবাড়িতে কি এত ভেবে থাপ ফেলতে হয়? নিজের বাড়ি হলে এতক্ষণ সে পুরো বাড়ি দাপিয়ে বেড়াতো। বিয়ে ব্যাপারটা এত কঠিন কেন? এসব কথা পলকের মাথায় ঘুরছে। পলক অনেক সাহস চুকিয়ে রুমের দিকে পা বাড়াবে তখনই দাদি বলে উঠলেন, ছি ছি, বাসর ঘর থাইকা কেউ ঘুরতে বাইর হয়? বাপ মাই কিছু শিখাই নাই নাকি? গতর দিয়া ব্যাডা মাইন্সের বস কয়রা শিখাইছে? পলকের সঙ্গে এর আগে কেউ এমন ভাষায় কথা বলেনি। পলক মাথা নিচু করে চোখের পানি ফেলছে। দাদি এখন বাবা মা তুলে কথা বলছেন। বাবা মা তুলে কথা বলে সবারই বুকে গিয়ে বিঁধে। দাদি পান বানিয়ে মুখে পুরে পলকের দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন। পলক চোখ মুছে রুমের দিকে পা বাড়ল। রনিত ওয়াশরুম থেকে বের হয়ে বলল, কিছু মনে করো না, সবাই রেগে আছে তো, এই জন্যই এভাবে কথা বললো। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। পলক মলিন হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। রনি দীর্ঘশ্বাস ফেলে শরীরের সার ঝরিয়ে বাইরে গেল। রনিতের বড় ভাবি দিশা ফোন কেটে বলল, কি গো রনি, বইয়ের আঁচল থেকে বের হতে ইচ্ছেই করছে না নাকি? এত বউ পাগল হলে কবে থেকে? রনিত এক টুকরো পরোটা কেবল মুখে দিতেই যাচ্ছিল। তখনই ওর ভাবির কথা শুনে খাওয়া থামিয়ে বলল, আমিও বড় ভাইয়ের মতোই হয়েছি। দুই ভাই একই পথে না চললে লোকে কি বলবে বলো? রনিতের কথার মানেই বুঝে দিশা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। তুয়া তুরাগের রুমে গিয়ে দেখলো তুরাগ ঘুমাচ্ছে। আজকে ছুটির দিন, তাই সে বাসাতেই আছে। তুয়া এসে তুরাকে খোঁচাচ্ছে, কিন্তু তুরাগের ওঠার নামই নেই। তুয়া আদুরে সুরে বলছে, এই ভাইয়া ওঠো না, আমাকে ঘুরতে নিয়ে চলো না। শোনো না ভাইয়া, আজকে আমাকে অনেকগুলো চুড়ি কিনে দিবা। তুয়া এসব বলে যাচ্ছে আর তুরাগ শুধু হুম হুম করছে। আজকে পহেলা বৈশাখ, চারিদিকে আনন্দমুখ পরিবেশ। তুয়া তুরাগের সাথে বেড়াতে যেতে চাচ্ছে। বেড়াতে যাবে বলে সে লাল সাদা রঙের পোশাক শরীরে জড়িয়ে সুন্দর করে সেজেছে। তুরাগের সাথে না পেরে তুয়া একাই বের হলো। মিতু রাস্তায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। তুরাগের আম্মু এসে তুরাকে বকতে লাগলেন। তখন তুরাগ উঠে দ্রুত ফ্রেশ হয়ে বাইক নিয়ে তুরাকে খুঁজতে গেল। তুরাগ বিরক্ত হয়ে বলল, এই তুলার অত্যাচারে আমি পাগল হয়ে যাব। ওর বরটার যে কি হাল হবে, একথা ভাবলে ওই বেচারার জন্য আমারই কষ্ট লাগছে। ইচ্ছে আজকে লাল টকটকে ফ্রক পরেছে, দুই পাশে পুতুল ব্যান্ড দিয়ে ঝুটি করেছে, চোখে কাজল দিয়েছে। সে তুয়ার সাথে বেড়াতে যাবে, কিন্তু এসে শুনলো তুরাগ তুয়া কেউই নেই। ইচ্ছে ঠোঁট ফুলিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে চিৎকার করে কাঁদছে, আমি বেলাতে যাবো, আমালি তেও নিয়ে দাও। মেয়ের চিৎকারে ইচ্ছের আম্মুর মন যাচ্ছে ওর পিঠে কয়েক ঘা বসিয়ে দিতে। ওনার জ্বর এসেছে তাই শুয়েছিলেন। ওর বাবাও নেই, অফিসের কাজে ঢাকা গেছেন। ওর আম্মু বিরক্ত হয়ে বললেন, আমি যেতে পারবো না, তোর যার সাথে ইচ্ছে তুই যা। ইচ্ছে ছোট ছোট হাতে চোখ মুছে বলল, আত্মা। কথাটা বলে ইচ্ছে দৌড়ে এসে হাত দিয়ে প্রত্যয়ের ফ্ল্যাটের দরজা ধাক্কা দিচ্ছে আর বলছে, দলটা খুলো, তাড়াতাড়ি দলটা খুলো।
প্রত্যয়ের আম্মু দরজা খুলে ইচ্ছেকে দেখে মুচকি হাসলেন। ইচ্ছে তাড়াহুড়া করে বাসায় ঢুকে প্রত্যয়ের আম্মুকে বলল, আমার প্রত্যয় কই? প্রত্যয়ের আম্মু বললেন, রুমে ঘুমাচ্ছে। ইচ্ছে দৌড়ে চলে গেল প্রত্যয়ের রুমে। প্রত্যয় 2 ঘন্টা হলো ঘুমিয়েছে। ইচ্ছে প্রত্যয়ের হাত ধরে টেনে উঠালো। প্রত্যয় ইচ্ছেকে দেখে মুচকে এসে বলল, কি হয়েছে রাজকন্যা, তুমি কাঁদছো কেন? ইচ্ছে মন খারাপ করে বলল, তোমার সাথে বেড়াতে যাব। তো আপু আমাকে নিয়ে দেয়নি, ওরা সবাই পতা। কথাটা বলেই সে প্রত্যয়ের হাত ধরে টানতে লাগলো। এই কয়েকদিনে ইচ্ছের প্রতি প্রত্যয়ের মায়া হয়ে গেছে। ওর আদরের কথাগুলো তার খুব ভালো লাগে। ইচ্ছে জোড়াজড়িতে প্রত্যয় ফ্রেশ হয়ে একটা ব্লু শার্ট আর জিন্স পরে রেডি হলো। ইচ্ছে মুখ পাকিয়ে বলল, ভালো জামা বলো। প্রত্যয় হেসে বলল, এটাই তো ভালো জামা ইচ্ছে মনি। ইচ্ছে মানতে নারাজ। সে কিছুতেই প্রত্যয়ের ড্রেস পছন্দ করছে না। প্রত্যয় ইচ্ছেকে কোলে নিয়ে ওর সব ড্রেস দেখালো। ইচ্ছে মাথা নাড়ালো, যার মানে একটাও ভালো না। প্রত্যয় বলল, তাহলে তুমি বলো আমি কেমন ড্রেস পরবো? ইচ্ছে ডানে বামে কাত হয়ে বলল, এ পাশে খাতা ও পাশে খাতা, ওই জামা পলো। প্রত্যয় বুঝলো ইচ্ছে কোন ড্রেসের কথা বলছে। প্রত্যয় হেসে ওর সব পাঞ্জাবিগুলো বের করে ইচ্ছেকে বলল। ইচ্ছে কিছুক্ষণ গবেষণা করে হালকা সবুজ রঙের একটা পাঞ্জাবি দেখিয়ে বলল, এটা পলো। প্রত্যয় হেসে ড্রেস বদলে সবুজ পাঞ্জাবি আর সাদা চুড়িদার পরে আসলো। ছোট বাচ্চাদের আবদারগুলোকে গুরুত্ব দিতে হয়। প্রত্যয়ে ছোট বোন নেই, এই জন্য এসব আবদার করার মানুষও ছিল না। আজকে ইচ্ছে যখন এমন আবদার করলো তখন সে ফেলতেই পারলো না। এক কথায় সে বাচ্চাদের খুব পছন্দ করে। প্রত্যয় দেরি হয়ে ইচ্ছেকে নিয়ে বের হলো। প্রিয়ম ইচ্ছেকে দেখে অন্যদিকে তাকিয়ে বলল, খুব পচা লাগছে। ইচ্ছে ঘাড় কাত করে প্রিয়মের দিকে এমনভাবে তাকালো যেন সে চোখ দিয়ে ওকে গিলে খাবে। ইচ্ছে তাকানো দেখে প্রত্যয় সহ ওর আব্বু আম্মু হেসে উঠলেন। প্রিয়ম বলল, ভাইয়া আমিও তোমার সঙ্গে যাব। ইচ্ছে তখন চিৎকার করে বলল, না তুমি পেলা। কথাটা বলেই সে প্রত্যয়ের হাত ধরে টানতে লাগলো। প্রত্যয় ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। প্রিয়ম আপেলে কামড় বসিয়ে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু এই পিছিটাকে দেখে আমার বিয়ে করার স্বাদ মিটে গেছে। আমারও যদি এমন মেয়ে হয় তাহলে আমার জীবনের অবস্থা দফারফা হয়ে যাবে। ছেলের কথা শুনি ওর আম্মু শব্দ করে হাসলেন। প্রত্যয় যাওয়ার আগে ইচ্ছের আম্মুকে বলে গেল যাতে উনি ইচ্ছেকে না খুঁজেন। প্রত্যয়ের আঙুল ধরে ইচ্ছে লাফিয়ে লাফিয়ে হাঁটছে, যার ফলে ওর ঝুঁটি দুটো দুলছে। প্রত্যয় হাসি মুখে ইচ্ছের সাথে কথা বলতে বলতে রিকশায় উঠে বসলো। তারা আজকে সারাদিন ঘুরবে। তুরাক অনেক কষ্টে তুয়াকে খুঁজে পেয়েছে। মিতু আর তুয়া মিলে তুরাককে জ্বালিয়ে মারছে। তুরাক মনে মনে বলল, এসব মেলাতে মেয়েদের নিয়ে পাগলেরা আসে। তুয়া আর মিতু মিলে অনেক কেনাকাটা করলো। খাওয়ার কথা না হয় বাদই দিলাম, মেলাতে এসে না খেলে কি হয়। 3 জনে মিলে ফুচকা খাচ্ছিল। তখন তুরাকের এক বন্ধু এসে বলল, মাম্মা আমরা একটা পাখি খুঁজে পাচ্ছি না, আর তুই 2টো পাখি নিয়ে ঘুরছিস। তুরাকের বন্ধুর কথা শুনে 3 জনে খাওয়া থামিয়ে দিল। তুরাকে সেই বন্ধুর দাঁত বের করে হাসছে। মৃদু আর তুয়া দুজনে মাথা নিচু করে নিল। তুরাক মুখ কাচুমাচু করে আছে। তুরাকের বন্ধু আবারও বলল, 2টোই কিন্তু নজর কাড়া, আমাকে একটা ধার দে। তুরাক উঠে ওর বন্ধুর কলার চেপে ধরল। তুয়া আর মৃদু দুজনেই দাঁড়িয়ে গেল। তুরাক রেগে বলল, ওরা আমার বোন হয়, মন মানসিকতা ঠিক করে মুখে লাগাম দিয়ে কথা বল। এখানে শুধু কাপত কপিতিরা আসে না, কোনো ভাই তাদের বোনদের নিয়ে আসে। 5 মিনিট আগেও তুই আমার বন্ধু ছিলি বলে ছেড়ে দিলাম, নয়তো তোকে মেরে এখানেই পুঁতে রেখে দিতাম। কথাটা বলেই তুরাক তুয়া আর মৃতুকে নিয়ে চলে গেল। ওর বন্ধু জানতো না এরা তুরাগের বোন। তুরাক কখনো বাসায় বন্ধুদের আনতো না, এজন্য ওর বন্ধুদের মধ্যে অনেকেই জানে না তুরাগের বোন আছে। তুরাগের সাথে 2টো মেয়ে দেখে সে মজা নিতে এসেছিল। সে একবারও ভাবেনি মেয়ে দুটো ওর বোন হতে পারে। এজন্য যতই কাছের বন্ধু হোক, যখন তখন এসব মজা করা ঠিক না। রনিত পলকের জন্য মেলায় গিয়ে বাসার সবার জন্য খাবার এনেছে। পলকে নিয়ে তো সে মেলাতে যেতে পারবে না, বাসায় অনেকেই এটা নিয়ে কথা শোনাবে। তাই রনিত পছন্দ করে পলকের জন্য সাদা আর লাল চুড়ি এনেছে। কিন্তু দুর্ভাগ্যবশত চুড়িগুলো দিশার চোখে পড়ে গেল। সে নাগা কান্না করে ওর বরকে বলল, রনিত মেলা থেকে ওর বউকে চুড়ি এনে দিয়েছে, তুমি কেন দিলে না?
এসব কথা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে বাসার সবাই জেনে গেল রনিত বউয়ের জন্য চুরি এনেছে। রনিতের দাদি রেগে রনিতকে বললেন, বাড়িতে তো দুইটা বউ, একজনের লাইগা চুরি আনছো কেন? তোর বই কি মানা করছে দিশার লাইগা চুরি আনতে? মাইয়া তো দেখি বহুত সেয়ানা। রনিত দাদির দিকে তাকালো। কিছু একটা হলি দিশা ব্যাপারটাকে দিল থেকে তাল করে ফেলে। তারপর সব দোষ গিয়ে চাপে পলকের ঘাড়ে। পলক রান্না করে রান্না করছে আর চোখ মুছছে। সামান্য চুরির জন্য এত কিছু হবে জানলে রনিত চুরিই আনতো না। সে ওর দাদিকে বলল, নিজের বউকে শখ করে কিছু দিতে পারবো না, এই নিয়মের কথা আগে বলনি কেন? আর আমি অন্য বউয়ের শখ আহ্লাদ মিটাতে যাবই বা কেন? রনিতের কথা শুনে ওর দাদি রেগে গেলেন। রনিত ওনাকে কিছু বলতে না দিয়ে পলককে বলল, আমার শার্ট আয়রন করে দাও এক্ষুনি। এক্ষুনি মানে এক্ষুনি। কথাটা বলে রনিত চলে গেল। দিশা স্বামীর সঙ্গে ঝগড়া করে রুমে বসে কাঁদছে। রনিতের বড় ভাই রেগে বাইরে চলে গেল। মাত্র 80 টাকা চুরির জন্য এত অশান্তি হলো। পলক হাত মুছে রুমে চলে গেল। যদিও রনিতের সব শার্ট আয়রন করাই আছে। দাদির হাত থেকে বাঁচাতে সেই কৌশলেই পলককে ডেকে নিল। প্রত্যয় আর ইচ্ছে একটা গাছের নিচে বসে হাওয়াই মিঠাই খাচ্ছে। প্রত্যয় ইচ্ছেকে হাত ভর্তি চুড়ি, মাটির পুতুল, খেলনা বাটি কিনে দিয়েছে। ইচ্ছে খুশি যেন আর ধরে না। সে হাত নাড়িয়ে চুড়িতে শব্দ করে খিলখিল করে হাসছে। ইচ্ছে হাসতে হাসতে সামনে তাকিয়ে দেখলো তুয়া আর তুরাগ। সে দৌড়ে ওদের কাছে গিয়ে ওদের ডেকে আনলো। তুরাগ এসে প্রত্যয়ের সাথে কথা বলল। ইচ্ছে তুয়ার হাত আর ওর হাত প্রত্যয়ের দিকে বাড়িয়ে বলল, প্রত্যয় দেখো তো কাল তুলি বেশি সুন্দর, আমার নাকি তুয়া ফুল। প্রত্যয় দুজনের হাতের দিকে তাকালো। ইচ্ছের হাতে লাল নীল চুড়ি আর তুয়ার হাতে লাল সাদা চুড়ি। প্রত্যয় একবার তুয়ার দিকে তাকালো, হেসে বলল, ইচ্ছে মনে চুড়িগুলো খুব সুন্দর, তোমার তোয়াপুরগুলো পচা। ইচ্ছে বিশ্ব জয় করা হাসি দিল। তুয়া নাক ফুলে অন্যদিকে তাকালো। তুয়ার মুখটা দেখে প্রত্যয় মিটিমিটি হাসছে। তুয়া বাজখাই গলায় তুরাগকে বলল, ভাইয়া আমাকে কি চুড়ি পছন্দ করে দিলে? আমাকে আবার চুড়ি কিনে দাও এক্ষুনি। তুরাগ করুণ চোখে তুয়ার দিকে তাকালো। তুয়া অলরেডি ওর পকেট ফাঁকা করে দিয়েছে। তুরাগ জানালো ওর পায়ে ঝিঝি লাগছে, সে হাঁটতে পারবে না। তুয়া ছলছল চোখে তুরাগের দিকে তাকিয়ে আছে। প্রত্যয় দুই ভাই বোনের ঝগড়া দেখছে। তুয়া আর চোখে একবার ইচ্ছের চুরির দিকে তাকাচ্ছে, একবার ওর চুরির দিকে। তুয়া কান্না মিশ্রিত গলায় তুরাগকে বলল, ভাইয়া চলো, আমি আরো চুড়ি কিনবো। তুরাগ বোনের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রত্যয় বলল, ভাইয়া যখন হাঁটতে পারছে না, তুমি চাইলে আমি যেতে পারি। তুরাগ ও প্রত্যয়ের সাথে তুয়াকে পাঠালো। তুরাগ ইচ্ছে আর মিতুকে নিয়ে গাছের নিচে বসলো। প্রত্যয় তুয়াকে চুরির দোকানে নিয়ে গেল। এতগুলো চুড়ি দেখে তুয়ার চোখ ধাঁধিয়ে গেল। সে বুঝতেই পারছে না কোনটা নেবে। প্রত্যয় এক মুঠো নীল চুড়ি তুয়ার দিকে এগিয়ে দিল। তুয়া এক পলকে এই চুড়িগুলো পছন্দ হয়ে গেল। সে প্রত্যয়ের হাত থেকে চুড়িগুলো ছিনিয়ে নিল। প্রত্যয় বলল, সব ড্রেসের সঙ্গে কাচের চুড়ি মানানসই নয়, অন্য চুড়ি নাও। প্রত্যয়ের কথা মতো তুয়া অন্য চুড়িও নিল। তুয়ার মুখে তখন মিষ্টি হাসি। প্রত্যয় মিতুর জন্য চুড়ি নিতে বলল। শুধু ইচ্ছে আর তুয়াকে চুড়ি দিলে ওর কাছে ব্যাপারটা কেমন বেখাপ্পা লাগছিল। এই জন্য সে তিনজনকে চুড়ি কিনে দিল। ওর বোন অথবা কোনো মনের মানুষ নেই, যার কারণে এমন করে সে কাউকে কখনো চুড়ি কিনে দিতে পারেনি। তাই সুযোগ পেয়ে শখটা পূরণ করলো। তুয়া প্রত্যয়ের এমন কাজে সত্যি খুব খুশি হলো। ওরা চুড়ি কিনতে আসার সময় তুরাগ প্রত্যয়কে টাকা দিতে চাইছিল। প্রত্যয় মুচকে এসে বলেছিল, ভালোবেসে কিছু দিতে চাইলে সেখানে টাকার হিসাব আনতে নেই। তুরাগ আর কিছুই বলেনি, মাথা নাড়িয়ে শুধু হেসেছে। প্রত্যয় আর তুয়া চুড়ি কিনে আবার সেই গাছের নিচে গেল। প্রত্যয় মিতুকে চুড়িগুলো দিল। মিতু প্রথমে না করলেও পরের বার আর কিছু বলেনি, কারণ সে প্রত্যয়ের যুক্তির কাছে হেরে গেছে। প্রিয়মও এসে ওদের সঙ্গে যুক্ত হয়েছে। সে এখন ইচ্ছেকে পচাচ্ছে আর ইচ্ছে রেগে যাচ্ছে। প্রত্যয়কে দেখে ইচ্ছে ঠোঁট ফুলিয়ে বলল, প্রত্যয় প্রিয়ম আবার আমাদের বেলা বলিতে, তুমি ওলি বকুনি দাও। প্রত্যয় রাগীভাবে প্রিয়মকে বকা দেওয়ার অভিনয় করলো। প্রিয়ম ভয় পাওয়ার মতো করেই মাথা নিচু করে নিল। ইচ্ছে তখন দাঁত বের করে হাসলো। ওর হাসি দেখে সবাই হেসে দিল। সবাই মিলে আরো কিছুক্ষণ ঘুরলো, খেলেও মজা করলো। প্রিয়ম তুয়ার পাশাপাশি হেঁটে বিড়বিড় করে বলল, প্রিয়ময় টুপা, এমন পেতনি সেজেছ কেন? ছি, একদম পচা দেখাচ্ছে। তুয়া রাগী চোখে প্রিয়মের দিকে তাকালো।
প্রিয়ম দ্রুত পায়ে হেঁটে সামনে চলে গেল। তুয়া বিড়বিড় করে বলল, খাটাস একটা। সেদিনের বাইকের বাজিটা প্রিয়ম ইচ্ছে করেই ধরেনি, বরং ওর টেরা কথা দিয়ে ব্যাপারটা এড়িয়ে গিয়েছিল। প্রিয়ম জানতো তুয়া বাইক ড্রাইভ করতে পারে, আর ওর প্রতি রাগের বশে সে হাই স্পিডে বাইক ড্রাইভও করত। সে প্রিয়মকে হারানোর জন্য উঠে পড়ে লাগতো, কারণ রাগের বশে আমাদের মাথায় জেতার চিন্তাটা বেশি ঘুরপাক খায়। এই রাগটাই তুয়ার জন্য মারাত্মক রিস্কি হয়ে যেত। এজন্য সে বুদ্ধি করেই ব্যাপারটা এড়িয়ে গেছে। অন্যকে বাঁচাতে গিয়ে মাঝে মাঝে নিজেকে পিছিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। প্রিয়মও ঠিক তাই করেছে। অনেকটা ঘোরাঘুরি করে ওরা যে যার বাসায় ফিরল। প্রত্যয়ের কোলে ইচ্ছে ঘুমিয়ে গেছে, এজন্য সে ওর রুমে ইচ্ছেকে শুয়ে দিল। প্রত্যয় ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসতেই ওর আম্মু বললেন, আব্বু, তোর কোলে ইচ্ছেকে দেখলে প্রাণ জুড়ে যায়। বিয়ে করে এমন একটা পুতুল আমাদের উপহার দিলেও তো পারিস। প্রত্যয় কিছু বলল না, সে চুপ করে কফি খাচ্ছে। প্রিয়ম সোফাতে বসে কমলার খোসা ছাড়াতে ছাড়াতে বলল, বাসাটা তাহলে পাগলা গারদে পরিণত হবে, সে সবাইকে পাগল করে দিবে। ওর আম্মু প্রিয়মের পিঠে থাবড় দিয়ে বললেন, চুপ কর ফাজিল, তুই না হয়ে আমার একটা মেয়ে হলে কত ভালো হতো। প্রিয়ম কমলার 3টে কোয়া একেবারে মুখে ঢুকিয়ে বলল, কাকে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে জলে যে আগুন মায়ের কথা শুনিয়া। প্রিয়মের গান শুনে প্রত্যয় হেসে দিল। ওর আম্মু হাসছেন। তখন ওদের আব্বু রুম থেকে বেরিয়ে এসে বললেন, দুই ছেলের একই দিনে বিয়ে দিব, তারপর নাতি নাতনি দিয়ে পুরো বাসাটা জান্নাতের বাগানে পরিণত করব। তুমি একদম চিন্তা করো না। ওরা সবাই বসে আড্ডা দিচ্ছে। সম্পর্কগুলো মধুর, এজন্য সবার সাথে সবাই খুব ফ্রি। ওদিকে কলি ওর বলি আওড়াচ্ছে, দুষ্ট দুষ্ট দুষ্ট। প্রত্যয় উঠে ব্যালকনিতে গিয়ে কলিকে সালাম দিল। কলি অস্পষ্টভাবে উত্তর দিল। কলি প্রত্যয়কে বলল। প্রত্যয় হেসে বলল, আলহামদুলিল্লাহ। পাশের ব্যালকনিতে দাঁড়িয়ে তুয়া আর তুরাগ এতক্ষণ ওদের কথা শুনছিল। তুয়া অবাক চোখে পাখিটার দিকে তাকিয়ে আছে। তুরাগ বলল, পড়তায় পাখিটা কোথা থেকে এনেছো? খুব সুন্দর করে কথা বলে। প্রত্যয় কলিকে খাবার দিতে দিতে তুরাগের দিকে তাকিয়ে বলল, কলিকে খাগড়াছড়ি থেকে এনেছিলাম। ভাইয়া আমাকেও একটা এনে দাও প্লিজ। তুয়া ফট করে বলে উঠল। তুরাগ মাথা নাড়ল, যার মানে সে এনে দিবে। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে ওরা তিনজনে আটকে উঠল। তিনতলা থেকে খুব চেঁচামেচির আওয়াজ হচ্ছে। সবকিছু আছড়ে ফেলার শব্দ ভেসে আসছে। দোতলার সবাই তিনতলাতে ছুটে গেল। তিনতলাতে একজন কাপুরুষ তার বউকে মারছে, আর মানে কারণ তার ভাতের প্লেটে সে চুল পেয়েছে। সবাই উনিকে ধরছে, তবু উনি তেড়ে তেড়ে মারতে যাচ্ছে। এর সাথে অকথ্য ভাষায় গালাগাল তো আছেই। ওনার এমন চেঁচামেচিতে ওখানে আরও অনেকেই উপস্থিত হলো। হঠাৎ করেই তুয়া ওখানে গলগল করে বমি করে দিল। ওর বমি করা দেখেই প্রিয়ম, প্রত্যয় আর তুরাগ তিনজনেই ওর কাছে ছুটে গেল। প্রত্যয় দ্রুত গিয়ে তুয়ার কপালের দুপাশে চেপে ধরল। তুরাগ তুয়াকে ধরে বলল, কি রে, কি হলো তোর? হঠাৎ বমি করছিস কেন? প্রিয়ম বলল, ওখানে কিছু দেখেছিলে? কথাটা বলেই প্রিয়ম রুমের এক কোণে তাকালো। প্রিয়মের তাকানো দেখে প্রত্যয় আর তুরাগও সেদিকে তাকালো। তিনজনই ওইদিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। তুরাগ তুয়াকে ছেড়ে উল্টো ঘুরে হাঁটা ধরলো। সে এখন বোনের সামনে কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারবে না। প্রিয়ম প্রত্যয়ের সামনে লজ্জা পেয়ে সেও সিঁড়ির কাছে চলে গেল। তুয়ার চোখে প্রত্যয়ের দিকে তাকিয়ে নিজেই উঠে দৌড় দিল। তুয়ার বমি করাতে চেঁচামেচি থেমে গিয়ে সবাই রুমের ওই কোণেই তাকিয়েছে। প্রত্যয় বাবা মায়ের সামনেই লজ্জা পেয়ে সেও হাঁটা ধরল। বড়রা একে অপরের সামনে লজ্জা পেয়ে ছিটকে সরে গেল। এদিকে প্রিয়ম যেতে যেতে সিঁড়ির উপরে বমি করে দিল। তুয়া প্রিয়মের বমি দেখে আরেক দফা বমি করে দিল। প্রত্যয় কাকে ধরবে বুঝতেই পারছে না। তুয়ার প্রিয়মকে আবার বমি করা দেখে বড়রা ছুটে আসলো। প্রিয়মের আম্মু প্রিয়মকে আর তুয়ার আম্মু তুয়াকে নিয়ে গেল। বড়রাও ছোটদের সামনে কম লজ্জায় পড়েনি, কারণ রুমের কোণে ব্যবহৃত প্রোটেকশন পড়েছিল, আর এমন নোংরা অবস্থায় ছিটকে পড়েছিল যা যে কেউ দেখলেই বমি করে দিত। এরা যে এত নোংরা কে জানতো? আর প্রিয়ম এমনিতেই নোংরা কিছু সহ্য করতে পারে না। আচানকভাবে এমন কিছু দেখায় সেও বমি কন্ট্রোল করতে পারল না। তবে কেউ কেউ ওই ভদ্রলোকই কিছু কথা শুনিয়েই ছাড়লো। আর এটাও জানিয়েছে এখানে ভদ্রলোকেরা বসবাস করে, এখানে বউ পেটানো চলবে না। তো আর রুমে গিয়ে বিড়বিড় করে বলল, মানুষ এত নোংরা কি করে হয়? ছি, এদের ঘরে কি আদৌ রহমতের ফেরেশতারা ঢোকে?
এদের বাসায় কি আল্লাহর রহমত নাজিল হয়? বস্তির মানুষও তো এত নোংরা হয় না। তুয়া বমি করতে করতে পেট আর গলা ব্যথা হয়ে গেছে। সে পেটে হাত বোলাতে বোলাতে বলল, আমার দেহে প্রাণ থাকা অবধি আর কোনো দিনও কারোর ঝগড়া দেখতে যাব না। আল্লাহ এবারের মতো মাফ করো তুমি। প্রায় 4 দিন কেটে গেলেও তুয়া প্রিয়ম আর প্রত্যয়ের সামনে ভুলেও যায়নি। তুরাগও বোনকে দেখে পালিয়ে বেড়াচ্ছে। এমন বিশ্রী একটা ঘটনা ঘটবে কে জানতো? প্রত্যয় একজন ডক্টর, সে এই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছে। ইচ্ছের বাবা বাসায় এসেছে, এই জন্য ইচ্ছে 2 দিন হলো দোতলাতে তেমন আসে না। প্রিয়ম বাইক নিয়ে বের হবে, তখন দেখলো ইচ্ছে ওর বাবার কোলে। প্রিয়মকে দেখে ইচ্ছে বলল, প্রিয়ম পেলা। ওর আব্বু মেয়েকে বললেন। ইচ্ছে একবার প্রিয়মের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার মানুষকে নাম ধরে ডাকতে হয়, তুমি এটা জানো না বাবা? মেয়ের কথা শুনে উনি হতভাগ হয়ে তাকিয়ে রইলেন। এই কথাটা শুনে প্রিয়ম শব্দ করে হেসে উঠল। ইচ্ছেকে ওর আব্বু তোদের বাসায় যেতে বলছেন, কিন্তু ইচ্ছে কিছুতেই যাবে না। ইচ্ছের আম্মুর জ্বরটা বেড়েছে, এই জন্য ওনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। প্রিয়ম এই কথা শুনে বলল, ইচ্ছেমনি, আমি এখন ঘুরতে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? তুমি আমার সাথে আসলে আমরা আজকে অনেক ঘুরবো। ইচ্ছে ওর আব্বুর দিকে তাকালো। ওর আব্বু ইচ্ছেকে যেতে বলল। ইচ্ছে প্রিয়মের কাছে যাওয়ার জন্য হাত বাড়ালো। প্রিয়ম ইচ্ছেকে বাইকের সামনে বসিয়ে দিয়ে বলল, তুমি বাইক চালাবে আর আমি বসে থাকবো। ইচ্ছে আদরে সুরে বলল, আমি পালি না তো। প্রিয়ম হেসে ইচ্ছের হাত দুটো ওর হাতের নিচে রাখলো। তারপর দুটোতে ছুটলো উড়াল পাখির মতো মুক্ত বাতাসে ঘুরতে। ইচ্ছে খিলখিল করে হাসতে হাসতে বলল, থানকু প্রিয়ম। প্রিয়ম হেসে বলল, ওয়েলকাম ইচ্ছেমনি। প্রত্যয় সকালে যাওয়ার সময় বলে গিয়েছে আজকে সে সারাদিন খুব ব্যস্ত থাকবে। প্রত্যয়ের আম্মু বাসায় একা, এই জন্যও উনি তোয়াদের বাসায় গেলেন। তোয়ার আম্মু তখন তোয়াকে বকছিলেন। তোয়ার ঠোঁট উল্টে চেয়ারে বসে পরোটা আর ভাজি থেকে অসহায় চোখে তাকিয়ে আছে। তোর আম্মু লাল শাক কাটতে কাটতে প্রত্যয়ের আম্মুকে বললেন, ভাবি বসেন। আর বলবেন না, এই মেয়েটা আমার জান জীবন শেষ করে দিল। এর অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। আল্লাহ 30টা দিন সে খাওয়া নিয়ে ঝামেলা করে। প্রত্যয়ের আম্মু ওনার অভিযোগ শুনে হাসলেও। আজকে প্রত্যয়ের কাছে অনেক পেশেন্টের ভিড় জমেছে, সে দম ফেলার সময়টুকু পাচ্ছে না। 3 দিনের একটা বাচ্চার হার্টের সমস্যার জন্য ওর কাছে এনেছে। এই বাচ্চাটার হার্টে ছিদ্র দেখা দিয়েছে। বাচ্চাটাকে দেখে প্রত্যয়ের খুব কষ্ট লাগলো। এই বাবুটা সার্জারি করলে সে বাঁচবে না। সার্জারি ধকল ওর ছোট্ট প্রাণটা সহ্য করতে পারবে না। একথা প্রত্যয় বাচ্চার বাবা মাকে আকারে ইঙ্গিতে বোঝালো। কিছু কিছু কথা সরাসরি বলতে নেই। বাচ্চার মা কেঁদে কেঁদে বললেন, স্যার, আমার বাবুটা বাঁচবে তো? ওর সার্জারি কি করাই লাগবে? দেখুন, হার্ট সার্জারি ছোট কোনো ব্যাপার নয়। 3 দিনের বাচ্চার জন্য এটা রিস্কি হয়ে যাবে। আল্লাহ ভরসা। আমি চিকিৎসার প্রথম ধাপ শুরু করি। কোনো পরিবর্তন না হলে পরে না হয় সার্জারির কথা ভাববেন। আচ্ছা। বাচ্চাটি কি সুন্দর করে ঘুমাচ্ছে। সে নিশ্চয় পৃথিবীতে আসা মাত্রই কঠিন রোগে আক্রান্ত হয়ে গেল। প্রত্যয় আল্লাহর উপর ভরসা করে বাচ্চাটার চিকিৎসা শুরু করলো। আপাতত মেডিসিন দিয়ে দেখবে কাজ হচ্ছে কি না, তারপর পরের ধাপ সে ভেবে চিন্তে নেবে। একের পর এক পেশেন্ট আসতেই আছে। এর মধ্যে প্রত্যয়কে 2 বার উঠতে হয়েছে, কারণ একজন সার্জারি পেশেন্টের হঠাৎ করে বুকে ব্যথা উঠেছিল। পলক আজকে রান্না করতে গিয়ে তরকারি পুড়িয়ে ফেলেছে, এজন্য বাসায় আবার অশান্তির সৃষ্টি হয়েছে। পলক ইচ্ছে করে করেনি, এ কথাটা সে ভয় বলতেও পারছে না। রনিত বাসায় নেই, বাসায় গেছে। রনিতের দাদি আর মা মিলে পলকে কথা দিয়ে গিলে খাচ্ছে। পলক মাথা নিচু করে চোখের পানি ফেলছে। সে গোসলে যাওয়ার আগেই দিশাকে বলে গিয়েছিল, ভাবি, চুলার উপরে তরকারি আছে, আপনি একটু দেখলে আমি গোসলে যেতাম। আচ্ছা যাও। নিশা পলককে যেতে বলেছে ঠিকই, কিন্তু সে তরকারি দেখেনি। পলক যখন এসে দেখলো ততক্ষণে তরকারি পুড়ে কয়লা হয়ে গেছে। তখন দিশা এসে চিৎকার করে সবাইকে জানালো পলক ইচ্ছে করে এটা করেছে, কারণ সে চায় না দুপুরে কেউ ভাত খাক। একথা শুনে দাদি আর শাশুড়ি মিলে ওকে বকতে লাগলো। সন্ধ্যার পর প্রিয়ম বান্দরবান যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেল। ওর বান্দরবানে যাওয়ার কথা সবাই জানতো। বছরে 2 বার সে ভবঘুরদের মতো ঘুরে বেড়ায়। ওর সঙ্গী হিসেবে কাউকে লাগে না। সে একা একা ইচ্ছে মতো ঘুরতে ভালোবাসে। সে প্রাকৃতিক সৌন্দর্যে বুঁদ হতে ভালোবাসে।
প্রকৃতির মাঝে নিজেকে ডুবিয়ে আবার নতুন করে বাঁচার ইচ্ছেটুকু সে মনে পোষণ করে। এত সুন্দর পৃথিবী, এত মনোমুগ্ধকর প্রকৃতি সৌন্দর্য না দেখে ব্যস্ততার যাতাগুলে সে পিষ্ট হতে চায় না। এজন্য বছরে 2 বার সে ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। রাতের জার্নি সব সময় প্রিয়মের কাছে বেস্ট মনে হয়। প্রিয়মের বাস ছেড়ে দিয়েছে। সে নিজের সিটে হেলান দিয়ে কানে ইয়ারফোন গুঁজিয়ে চোখ বন্ধ করে নিল। হঠাৎ 2 চোখের পাতা খুলে বলল, ফিরে এসে উত্তরটা দিব। কথাটা বলেই প্রিয়ম আবার চোখ বন্ধ করে নিল। ওর ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা স্পষ্ট ফুটে উঠেছে। পরদিন সন্ধ্যাবেলা তুয়া কোচিং থেকে ফিরছিল। হঠাৎ কয়েকজন ছেলে ওর পথ আগলে দাঁড়ালো। ছেলেগুলোর মুখে বিশ্রী হাসি। সন্ধ্যার আজান হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে এসেছে। ছেলেগুলো এসে ওকে ঘিরে ধরেছে। তুয়া ভীতু চোখে আশেপাশে তাকালো, কিন্তু রাস্তাটা ফাঁকা। কোচিং থেকে বের হয়ে ফিরতে ওর দেরি হয়ে যাচ্ছিল। তার মধ্যে একটাও রিক্সা খুঁজে পাচ্ছিল না, তাই শর্টকাট রাস্তা ধরে হাঁটছিল। ছেলেগুলো তুয়াকে একা দেখে ওকে এতক্ষণ ফলো করছিল। তুয়া ব্যাপারটা বুঝতে পারেনি। ছেলেগুলো ওর দিকে এগিয়ে আসলো। তুয়া ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। একটা ছেলে হেসে বলল, পিছিয়ে আর কত দূর যাবি মামনি? তুমি পিছাইতে থাকো, আমরা না হয় তোমার দিকে এগোতে থাকি। তুয়া কাঁদতে কাঁদতে বাসায় ঢুকলো। প্রত্যয়ের আম্মু সহ কয়েকজন ভাবিরা মিলে তুয়াদের দরজার সামনে গল্প করছিলেন। তুয়াকে দেখে সবার কথা বন্ধ হয়ে গেল। তুয়া কাঁদতে কাঁদতে ওর আম্মুকে জড়িয়ে ধরল। তুয়া উচ্চ শব্দে কেঁদে কেঁদে বলল, আমি ধর্ষিতা, আমি অপবিত্র, আমি নোংরা হয়ে গেছি, আমি বাঁচতে চাই না, আমি খারাপ। তুয়ার আম্মু মেয়ের কথা শুনে থরথর করে কাঁপছেন। ওখানকার উপস্থিত সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে দেখছে। তুয়ার ছেঁড়া জামা, কাটা ঠোঁট, এলোমেলো চুল, গলা, হাতে আঁচড়ের দাগ থেকে স্পষ্ট যে ওর সাথে কি ঘটেছে। তুয়ার আম্মু মেয়ের অবস্থা দেখে যেন ভাষা হারিয়ে ফেলেছেন। তুরা কেবল অফিস থেকে বাসায় ফিরল। তুয়ার আম্মু মেয়ের অবস্থা দেখে সেন্সলেস হয়ে গেলেন। সবাই অনেকে ধরে এই রুমে নিয়ে গেল। তুরাক বাসায় ঢুকে এত মানুষ দেখে আটকে উঠল। সে ধীর পায়ে ওর আম্মুর রুমে গেল। প্রত্যয়ের আম্মু তুয়ার আম্মুর মুখে পানি ছিটাচ্ছেন, তবুও ওনার সেন্স ফিরছে না। তুয়া কাঁদতে কাঁদতে ওর আম্মুর হাতে পায়ে মালিশ করছে। তুরাক দ্রুত এসে ওর আম্মুকে ডাকতে লাগলো। ওনার কোনো সারা শব্দ নেই। পানি ছিটানো, হাতে পায়ে মালিশ করার বেশ কিছুক্ষণ পর ওনার সেন্স ফিরল। উনি তুয়ার দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠলেন। তুরাক এবার তুয়ার দিকে খেয়াল করলো। তুয়ার অবস্থা দেখে ওর মাথা যেন আকাশ ভেঙে পড়ল। বোনকে দেখে ওর কলিজা কেঁপে উঠল। তুয়া কাঁদতে কাঁদতে ওর রুমে চলে গেল। এতটুকু সময়ের মধ্যে তুয়ার ধর্ষিত হওয়ার খবরটা চারিদিকে ছড়িয়ে গেল। খারাপ খবর নাকি বাতাসের আগে ছড়ায়? এখানে ব্যাপারটা তাই ঘটল। এটা নিয়ে পুরো বিল্ডিং জুড়ে কানাঘুষা চলছে। মেনিকের অনেকে এসে ওদের সান্ত্বনা বাণী দিয়ে যাচ্ছে। কেউ বা আকার ইঙ্গিতে কটু কথা শোনাচ্ছে, কেউ বা তুয়ার বিয়ে নিয়ে আফসোস করছে। কেউ রুমে বসে উচ্চ শব্দে কাঁদছে। প্রত্যয়ের আম্মু তুয়ার আম্মুকে বলছে, ভাবি কাঁদবেন না, আপনি ধৈর্য ধরুন, মেয়েটাকে তো আপনাকেই সামলাতে হবে। আমার কপাল পুড়েছে ভাবি, আমি জানি আমার কি হচ্ছে। আজকে সবাই আমাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে, কাল সবাই আমার মেয়ের দিকে আঙুল তুলবে, তাকে উঠতে বসতে কথা শোনাবে। আমি মা হয়ে কিভাবে সহ্য করব? আমার মেয়েটার শরীরে যে ধর্ষিতার কালিমা লেগে গেছে, আমার কলিজার টুকরো মেয়েটার এবার কি হবে? আল্লাহ, আল্লাহ গো, আমি কি অপরাধ করেছিলাম? আমাকে কেন এমন বিপদে ফেললে? প্রত্যয়ের আম্মু আর কিছু বললে না। তোর আম্মু উচ্চ শব্দে কাঁদছেন। উনি মা হয়ে মেয়ের এত করুণ অবস্থা কিভাবে সহ্য করবেন? ওনার কলেজার টুকরো মেয়েটার লোকচক্ষুর সামনে কিভাবে দাঁড়াবে? সমাজের লোকদের কটু কথার হাত থেকে মা হয়ে কিভাবে উনি মেয়েকে রক্ষা করবেন? আমাদের সমাজে ধর্ষকের থেকে ধর্ষিতার শাস্তি হয় বেশি। তুয়াও এখন ধর্ষিতা, তার শরীরেও লেগেছে ধর্ষিতার ট্যাগ। সমাজের মানুষ আদৌ স্বাভাবিকভাবে ওকে বাঁচতে দিবে তো? তুরাক আর ওর বাবা সোফাতে বসে চোখের পানি ফেলছেন। বোনের এত করুণ অবস্থাও তুরাক মানতে পারছে না। বোনের চোখের পানি সে সহ্য করতে পারে না। বোনকে শক্ত করতে হবে, ওকে সাপোর্ট দিতে হবে, ভেঙে পড়লে চলবে না। আর 5 জনের মতো সে বোনকে তিলে তিলে মরতে দিবে না। সবার মতো সে বোনের দিক থেকে মুখ ফিরাবে না। সে তুয়ার সাপোর্টার হবে। ভাই হয়ে বোনের জন্য সব লড়াই করতে সে সর্বদা প্রস্তুত। এসব ভেবে তুরাগ উঠে তুয়ার রুমে গেল। তুয়া বন্ধ রুমে ততক্ষণে ওর হাতের রক কেটে ফেলেছে। তুয়া বীর করে বলল, সরি, আমি খুব সরি।
কথাটা বলে তোয়ার নেভু নেভু চোখ বন্ধ হয়ে গেল। ওর রক্তে বেডশিট ভিজে গেছে। সে যে ধর্ষিতা নামক অভিশাপে অভিশপ্ত হয়ে গেছে। তোয়া ধর্ষিতার ট্যাগ নিয়ে বাঁচতে চায় না। কারো কটু কথা শোনার শক্তি তার নেই। বাবা ভাইয়ের মাথা নিচু করাটা সে কিছুতেই সহ্য করতে পারবে না। সে সমাজের চোখে খারাপ হয়ে গেছে। রাস্তা দিয়ে আসার সময় অনেকেই ওকে দেখে হেসেছে, কেউ বা অবাক চোখে ওর দিকে তাকিয়ে থেকেছে। তো আর নিজের প্রতি ঘৃণা লাগছে, প্রচণ্ড ঘৃণা। আর এই ঘৃণা নিয়ে সে বাঁচতে চায় না, কিছুতেই না। এজন্য সে এই পদক্ষেপ গ্রহণ করতে দুবারও ভাবল না। তুরাগ বোনের অবস্থা দেখে দৌড়ে বোনের কাছে গেল। সে তুয়াকে পাগলের মতো ডাকতে লাগলো। তুরাগের চিৎকারে সবাই তুয়ার রুমে দৌড়ে এলো। তুয়ার হাত থেকে অনবরত রক্ত পড়েই যাচ্ছে। তুরাগ ওর রুমাল দিয়ে তুয়ার হাতটা বেঁধে দিল। তুয়ার অবস্থা দেখে সবার চোখে পানি। তুয়ার আম্মু আহাজারি কান্নাতে বাসাটা থমকে গেছে। তুরাগ দেরি না করে দ্রুত তুয়াকে নিয়ে হসপিটালে ছুটল। প্রত্যয়ের আম্মু তুরাগকে প্রত্যয়ের হসপিটালে যেতে বললেন। উনি বারবার প্রত্যয়কে ফোন করছেন, কিন্তু প্রত্যয়ের ফোন সুইচ অফ বলছে। প্রত্যয়ের আম্মু জামিলকে ফোন দিলেন। জামিল হলো প্রত্যয় সহকারী। জামিল ফোন ধরে জানালো প্রত্যয় অন্য হসপিটালে সার্জারি করতে গেছে, তাকে 3 থেকে 4 ঘন্টা আগে পাওয়া যাবে না। প্রত্যয়ের আম্মু প্রত্যয়কে না পেয়ে নিজেই হসপিটালে আসলেন। ওনাকে এখানকার সবাই চেনে, কারণ উনি এই হসপিটালের মালকিন। প্রত্যয়ের আম্মু দ্রুত তোয়ার বেস্ট চিকিৎসার ব্যবস্থা করতে বললেন। কয়েকজন ডাক্তার তোয়াকে নিয়ে দ্রুত ওটিতে ঢুকে গেল। তোয়ার আব্বু আম্মু আর তুরাগ ওটির সামনে বসে চোখের পানি ফেলতে থাকলো। প্রত্যয়ের আম্মু তোয়ার আম্মুকে কিছু বলার ভাষাই পাচ্ছে না। উনিও চুপ করে বসে চোখের পানি ফেলছেন। তোয়ার প্রতি ওনার মায়া জমে গেছে। তোয়ার আম্মু কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ আমার কলিজাটাকে ফিরিয়ে দাও, আমার বুকটা খালি করে দিও না, আমি আমার মেয়েকে ছাড়া বাঁচবো না। আল্লাহ আল্লাহ গো, দয়া করো গো আল্লাহ। রনিত অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আসলো। পলক হাসি মুখে রনিতের জন্য লেবুর শরবত করে আনলো। রনিত হেসে হাফ শরবত নিজে খেয়ে বাকিটা পলককে খেতে ইশারা করলো। এটা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে, এজন্য পলক বিনা বাক্যতে খেয়ে নিল। রনিতের আজকে ফিরতে একটু দেরি হয়েছে, কারণ ওর বন্ধু সিফাত কাতারে চলে গেল। তাকে বিদায় দিয়ে ফিরতে দেরিটা হয়েছে। রনিত পলকের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। পলক কেঁদেছে সে বুঝতে পারছে, তবে সে মুখে কিছু বলল না। পলকের সঙ্গে রনিতের সম্পর্কটা স্বাভাবিক হয়ে গেছে। পলকের মনে রনিতের প্রতি আর ভুল ধারণা নেই, বরং সে মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করেছে স্বামী নামক মানুষটাই একজন স্ত্রীর শক্তি। প্রত্যয় সার্জারি শেষ করে সোজা বাসায় চলে গেছে। ফোনটা বন্ধ হয়ে আছে তার খেয়ালই নেই। প্রত্যয় বাসায় ফিরে ওর আম্মুকে না পেয়ে ভাবলো হয়তো তোয়াদের বাসায়, কারণ এখানে আসার পর ওর আম্মু তোয়াদের বাসায় বেশি সময় কাটায়। দুজনে মাঝে মাঝে শপিং করতেও বেরিয়ে পড়ে। এজন্য প্রত্যয় আর কিছু ভাবলো না। নিজের কাছে থাকা চাবি দিয়ে বাসায় প্রবেশ করলো। নিজের রুমে গিয়ে প্রত্যয় একেবারে শাওয়ার নিল। টানা কয়েক ঘন্টা সার্জারি করার পর ক্ষুধা লাগে, আর সার্জারির পরপর সে ভাত খেতে পারে না। এজন্য সাধারণত সে ফল খায়। প্রত্যয়ের মন মতো কিছু ফল ধুয়ে কাটতে বসলো। এক টুকরো আপেলে কামড় বসে প্রত্যয়ের ফোনটা অন করলো। তখনই ওর ফোনটা বেজে উঠলো। সে দ্রুত মুখের আপেলটুকু গিলে ফোনটা রিসিভ করলো। জামিন বলল, স্যার, ম্যাম হসপিটালে এসেছেন। তোয়া নামের একটা মেয়ে রেপ হয়েছে, তাকে নিয়ে ম্যাম হসপিটালে এসেছেন। আপনি কি আর হসপিটালে আসবেন না? জামিল বলল। কথাটা শুনে প্রত্যয় যেন নিঃশ্বাস আটকে গেল। সে জামিলকে আসছি বলে পকেটে ফোনটা ঢুকিয়ে দ্রুত দরজা লক করে বেরিয়ে পড়ল। প্রত্যয়ের খেয়াল নিয়ে সে নর্মাল টি শার্ট আর ট্রাউজার পরিহিত। প্রত্যয় দ্রুত ড্রাইভ করে হসপিটালে ঢুকলো। প্রত্যয় ওর আম্মুকে ফোন দিয়ে বলল, আম্মু, তুয়া এখন কোথায়? ওর আম্মু বললেন, 2 তলায় 205 নম্বর ওটিতে। প্রত্যয় কল কেটে দ্রুত পায়ে সেখানে গেল। ওটির বাইরে সবাইকে বসে থাকতে দেখে সে কথা বাড়ল না। প্রত্যয় ওটির দরজা মৃদুভাবে নক করলো। একজন নার্স বিরক্ত হয়ে দরজা খুলে প্রত্যয়কে দেখে সরে দাঁড়ালো। প্রত্যয় দ্রুত ওটিতে ঢুকে গেল। প্রিয়ম এসবের কিছুই জানে না, সে নিজের জগতেই ডুবে আছে। কেউ ওকে কিছু জানায়ও নি। ইচ্ছের আম্মুরা এতক্ষণ বাসায় ছিল না। ওনারা ইচ্ছের দাদুর বাসা থেকে ফিরে এসব শুনে কষ্ট পেল। প্রত্যয় ওটিতে ঢুকে তুয়ার মুখের দিকে একবার তাকে ডক্টরদের সাথে কথা বলল। তুয়ার হাতের রগটা গভীরভাবে কাটেনি, এখন সে বিপদমুক্ত। তুরাগ বুদ্ধি করে তুয়ার হাতটা না বাঁধলে অন্য কিছু ঘটতে পারত। সত্যি কথা হলো, হাত কাটলে মানুষ কখনো মরে না। বোকারা ভাবে হাতের রগ কাটলে মানুষ মারা যায়। এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। হাতের রগই না একটা মানুষের পুরো হাত কেটে ফেললেও সে বাঁচে।
আর রগ কেটে মানুষ মারা যায় রক্তশূন্যতা হয়ে। হাতের রগ কাটার ফলে শরীর থেকে রক্ত নির্গত হতে থাকে, যার ফলে সেই ব্যক্তির শরীর রক্তশূন্য হতে থাকে, ফলে সে মানুষ মারা যায়। প্রত্যয় তুয়ার বিপদমুক্ত হওয়ার কথাটা নার্সকে বলল বাইরে জানাতে। প্রত্যয় নিজে আরেকবার তুয়ার হাত চেক করে নিল, এরপর তুয়াকে আইসিইউতে রাখার পারমিশন দিল। কয়েকজন মিলে স্ট্রেচারে করে তুয়াকে ওটি থেকে আইসিইউ রুমে রাখতে গেল। তখন সবাই এক পলক তুয়াকে দেখে নিল। প্রত্যয় এসে সবার মুখের দিকে তাকালো। উপস্থিত সবার মুখে কষ্টের ছাপ স্পষ্ট। প্রত্যয় বলল, আঙ্কেল আন্টি তুয়া এখন বিপদমুক্ত, আপনারা এবার শান্ত হন আর বাসায় গিয়ে একটু রেস্ট করুন। কথাটা শুনে তুয়ার আম্মু কান্নামাখা কণ্ঠে বললেন, আমার কলিজাটাকে ছেড়ে কিভাবে যাব? আমার সোনার টুকরো কত কষ্ট পেয়েছে, আমি কিছুতেই যাব না। তুয়ার আব্বু চুপ করে আছেন। মেয়ের এমন অবস্থায় উনি যেন জীবন্ত লাশে পরিণত হয়েছেন। তুরাগ দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। প্রত্যয় এক প্রকার জোর করে ওর আম্মুর সঙ্গে তুয়ার আম্মু আর আব্বুকে বাসা পাঠালো। প্রত্যয় ওনাদের শান্তভাবে বোঝালো সে হসপিটালেই আছে, তুয়ার কোনো সমস্যা সে হতে দেবে না। প্রত্যয়ের অনেক বোঝানোর পর ওনারা মানল। তুরাগ আর প্রত্যয় হসপিটালে থেকে গেল। প্রত্যয় তুরাকে ওর ক্যাবিনে নিয়ে গিয়ে রেস্ট নিতে বলল। প্রত্যয় তুরাকে ক্যাবিনে রেখে বেরিয়ে গেল। তুরাগ প্রত্যয়ের ক্যাবিনেট বেডের উপর শুয়ে পড়ল। তখন ওর চোখের কোনা বেয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ল। প্রত্যয় তুয়ার কাছে গিয়ে দাঁড়ালো। তুয়ার এই অবস্থা প্রত্যয় মানতেই পারছে না। ওর বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করছে। ওর চোখ দুটো বড্ড জ্বালা করছে। মনে হয় চোখ দুটো থেকে অশ্রু গড়িয়ে পড়তে চাচ্ছে। সে কেন কষ্ট পাচ্ছে? ওর তো কষ্ট পাওয়ার কথা না। প্রত্যয় তুয়ার মুখের দিকে তাকিয়ে থাকলো। প্রাণবন্ত মেয়েটার মুখ থেকে হাসিটা হারিয়ে গেছে। চোখ দুটো ফুলে আছে, মুখের কষ্টের ছাপ স্পষ্ট। প্রত্যয় চুপ করে বসে আছে। একটু পর তুয়া পিট করে চোখ করে তাকালো। তুয়া প্রত্যয়কে ওর সামনে দেখে কেঁদে কেঁদে বলল, আমি ধর্ষিতা, আমি অপবিত্র, আমি নোংরা হয়ে গেছি, আমি বাঁচতে চাই না, আমি খারাপ। কথাটা বলেই সে চিৎকার করে উঠে হাতের ক্যানোলা খুলে ফেলল। আচানক এমন করায় হাতের ক্যানোলা খুলে হাত থেকে রক্ত পড়তে থাকলো। তুয়ার চিৎকার শুনে দুজন নার্স দৌড়ে আসলো। প্রত্যয় ইশারায় ওনাদের যেতে বলল। ওনারা দরজা আটকে বাইরে চলে গেল। তুয়ার কোনো দিকে খেয়ালই নেই। সে দ্রুত নামতে গিয়ে কাটা হাতে বাড়ি খেয়ে খুকিয়ে উঠল। তুয়ার মাথায় নিজেকে শেষ করার জেদ চেপেছে। সে ধর্ষিতা নামক কালিমা থেকে মুক্ত হতে চায়। তুয়ার বেগতিক অবস্থা দেখে প্রত্যয় দ্রুত উঠে তুয়াকে জাপটে ধরল। তুয়া প্রত্যয়কে ওর থেকে সরাতে চাচ্ছে, কিন্তু সে জোর খাটিয়েও প্রত্যয়কে এক ছিল নড়াতে পারল না। তুয়া এখনও ছোটাছুটি করেই যাচ্ছে। ওর ছোটাছুটিতে কাটা হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তুয়া নিজেকে প্রত্যয় থেকে ছাড়াতে ব্যর্থ হলো। সে রেগে প্রত্যয়কে কেল ঘুষিও দিল, তবুও প্রত্যয়কে ছাড়ল না। অবশেষে তুয়া ক্লান্ত হয়ে প্রত্যয়ের বুকে টি শার্ট খামচে ধরে কাঁদতে লাগলো। ওর চোখের এক এক ফোঁটা অশ্রু প্রত্যয়ের টি শার্টে পড়ছে। তুয়া আর্তনাদগুলো প্রত্যয়ের বুকে গিয়ে বিচ্ছে, তবুও প্রত্যয় তুয়াকে ছাড়ল না। বরং সে আরও শক্ত করে ওর বাহু ধরে তুয়াকে যত্ন করে আবদ্ধ করে নিল। আর মনে মনে বলল, আমি আছি তো। পরদিন সকালে প্রিয়ম বান্দরবান বাস স্ট্যান্ডে পৌঁছালো। সেখানে নাস্তা সেরে মাহিন্দ্রাতে উঠে বসলো। প্রিয়ম এখন যাত্রা শুরু করলো নীলগিরির উদ্দেশ্যে। এক লেনের রাস্তা ধরে তীব্র গতিতে ছুটে যাচ্ছে মাহিন্দ্রা। প্রিয়মের নীলগিরিতে পৌঁছাতে 10:30 বেজে যায়। সেখানে একটা রিসোর্টে উঠে ফ্রেশ হয়ে সে আবার ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেলা 11টার পরও চোখের সামনে মেঘগুলো কুয়াশার মতো উঠতে দেখা যাচ্ছে। প্রিয়ম এমন মনোরম দৃশ্য ক্যামেরা বন্দী করে মুচকি হেসে বলল, পরের বার আর একলা নয়, বরং দোকলা আসবো। খুব সকালবেলা তুয়ার আব্বু আম্মু হসপিটালে ছুটে এসেছেন। রাতে ওনারা বাসাতে গেলে ওনাদের জানটা যেন এখানেই পড়েছিল। হসপিটালে এসে মেয়েকে ঘুমাতে দেখে তবে ওনারা শান্ত হয়ে বসেছেন। গত রাতে কাঁদতে কাঁদতে তুয়া প্রত্যয়ের বুকেই সেন্স হারিয়ে ফেলে। প্রত্যয় দ্রুত তুয়াকে ধরে শুইয়ে দেয়। তুরাগ এসেছিল আইসিইউর বাইরে থেকে বোনকে এক পলক দেখার জন্য, কিন্তু বাইরে থেকে প্রত্যয়কে তুয়ার মুখে পানি ছিটাতে দেখে সে নার্সকে উপেক্ষা করে ভেতরে ঢুকে যায়। মিনিট দুয়েক পর তুয়া সেন্স ফিরতে দেখে তুরাগ বোনকে জড়িয়ে ধরে। তুয়া কাঁদতে কাঁদতে তুরাগকে বলে, ভাইয়া রে, আমি অপবিত্র হয়ে গেছি, আমি এখন ধর্ষিতা। ভাইয়া, এই কালিমা নিয়ে আমি বাঁচতে পারবো না রে, তুই আমাকে মেরে ফেল ভাইয়া, আমি আর বাঁচতে চাই না। শোনা বোন আমার, এসব বলতে নেই। তুই তো আমার কলিজার টুকরো, তুই আমার কাছে আগের মতোই আছিস।
আমি তোকে অনেক ভালোবাসি বোন। তুরাগ তুয়াকে অনেক বুঝিয়েছে। প্রত্যয় কেন জানি একটা শব্দ তখন গলা দিয়ে বের করতে পারেনি। সে শুধু তুয়ার মুখের দিকে তাকিয়েছিল। প্রত্যয় আর তুরাগ কেউই দু চোখের পাতা এক করতে পারেনি সারা রাত। তুয়া উচ্চ শব্দে কেঁদেছে আর পাগলামি করেছে। তুয়াকে কিছুতেই সামলানো যাচ্ছিল না। তুরাগও এক পর্যায়ে হাল ছেড়ে বোনের সঙ্গে কেঁদেছে। প্রত্যয় অনেক কষ্টে তুয়াকে শান্ত করলেও ওর কান্না থামাতে পারেনি। তুয়া সারাটা রাত শুয়ে শুয়ে আর্তনাদ করে কেঁদেছে। ওর কষ্টটা হয়তো সে কেঁদে কমাতে চাইছে, কিন্তু আদৌ কি চোখের পানি দিয়ে কষ্ট কমানো সম্ভব? তুয়ার এই চেষ্টাও ব্যর্থ হলো। ভোর দিকে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে তবেই তুয়া ওর দু চোখের পাতা এক করেছে। প্রত্যেক কথা মতো নার্স তুয়ার জন্য একটা কেবিন রেডি করলো। তুয়া ঘুমানোর পর তুরাগ তুয়াকে করে করে কেবিনে এনেছে। তুরাগ বোনের হাত ধরে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। তার উপর দিয়েও কম ধকল যাচ্ছে না। কালকের অফিসের শার্ট এখনও তুরাগের পরনে। প্রত্যয় ভাই বোনকে ঘুমাতে দেখে নিঃশব্দে দরজা আটকে নামাজ পড়তে গেল। সে নামাজ পড়ে ওর চেম্বারে গিয়ে চেয়ারে শরীর এলিয়ে দিয়ে বসলো। এখন ঘুরতে সকাল 7:30 বাজে। প্রত্যয়ের চোখে মুখে পানি দিয়ে আবারও তুয়ার কেবিনের সামনে আসলো। ক্যাবিনের বাইরে তুয়ার আব্বু আম্মুকে বসে থাকতে দেখে প্রত্যয় ধীর কণ্ঠে ওনাদের সালাম দিয়ে বলল, আন্টি আঙ্কেল তো এখন ঠিক আছে, আপনারা নিজেরা শক্ত হন। মেয়েটার এমন অবস্থা আমরা যে সহ্য করতে পারতেছি না বাবা। আপনারা ভেঙে পড়লে তুয়া ওর বাঁচার ইচ্ছেটুকু হারিয়ে ফেলবে। আপনাদের সাপোর্টটাই এখন ওর খুব প্রয়োজন। তুয়ার বাবা ওনার চোখের পানি মুছে বললেন, আমার আম্মুটার হাত কি খুব গভীরভাবে কেটেছে আব্বু? না আঙ্কেল, চিন্তা করবেন না, 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে ও। আব্বু তুমি বাসায় যাও, সারা রাত তো হসপিটালেই ছিলে, তোমার শরীরেও তো বিশ্রামের প্রয়োজন। জি আঙ্কেল। প্রত্যেক তুয়ার ক্যাবিনে ঢুকে আর একবার তুয়ার হাত চেক করে নিল। কালকে তুয়া হাতের ক্যানুলা টেনে ছুঁড়ে ফেলে নিজেদের বসে নিজের হাতের ব্যান্ডেজটাও টেনে খুলে ফেলেছে। তুয়া তখনও নিজেকে শেষ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। তুরাগার প্রত্যয়কে ওকে থামাতেই পারছিল না। ওর কাটা হাত দিয়ে তখনও ফুটায় ফুটায় রক্ত গড়িয়ে পড়ছিল। তুরাগ বোনের পাগলামি দেখে নিজেও উচ্চ শব্দে কেঁদেছে। শুধু প্রত্যয় নিজেকে শক্ত রেখে তুয়াকে জোর করে বসিয়েছিল। তুয়া ওর হাতে অবশ্যই ইঞ্জেকশন পুশ করতে দেয়নি, তাই অবশ ছাড়াই কাটার স্থানে নতুন করে সেলাই করতে হয়েছে। তুয়া আর্তনাদেই প্রত্যয়ের বুকটাও কেঁপে উঠছিল। তবুও প্রত্যয় হাত থামায়নি, বরং সে কাঁপা কাঁপা হাতেই সেলাইটা করেছে। অন্য কারো বেলায় প্রত্যয়ের হাত দ্রুত চলেও তুয়া আর্তনাদে ওর হাতটা ক্ষণিকের জন্য থেমে গিয়েছিল। তুয়ার চিৎকার করে বলছিল, তোমরা আমাকে আর কষ্ট দিও না, আমি সহ্য করতে পারছি না। তোমরা আমাকে মেরে ফেলো, তাও আমার আর কষ্টটা বাড়িও না। এই কথা যেন প্রত্যয়ের বুকে গিয়ে বিঁধেছে। তবু সে কর্ণপাত না করেই নিজের কাজ সম্পূর্ণ করেছে। প্রত্যয় তুয়ার মুখের দিকে একবার তাকিয়ে নিঃশব্দে কেবিন থেকে বের হলো। তুয়ার আব্বু আম্মুকে বলে সে বাসায় ফিরে ফ্রেশ হতে গেল। একটু পরে প্রত্যয়ের আম্মু এসে প্রত্যয়কে জিজ্ঞেস করলেন, আব্বু তুয়া এখন কেমন আছে? প্রত্যয় বলল, সারা রাত কেঁদেছে। প্রত্যয়ের আম্মু ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আপু তোর চোখে তো লাল হয়ে আছে কেন, তুই কি কেঁদেছিস? প্রত্যয় ওর হাতে টাওয়ালটা ব্যালকনিতে মেরে দিয়ে মুচকে এসে বলল, আমি কাঁদবো কেন? সারা রাত জেগেছিলাম, তাই হয়তো চোখ লাল লাগছে। প্রত্যয়ের আম্মু প্রত্যয়কে নাস্তা করতে ডেকে চলে গেলেন। প্রত্যয় জামিলকে ফোন দিয়ে বলে দিল আজকে সে সকাল 11টা থেকে পেশেন্ট দেখবে। প্রত্যয় হালকা নাস্তা ছেড়ে প্রিয়মকে ফোন দিল। এত ব্যস্ততার মধ্যে সে ছোট ভাইটার খোঁজ খবর নিতে পারেনি। প্রিয়মের ফোন বন্ধ পেল, হয়তো নেটওয়ার্ক সমস্যা। প্রত্যয় ওর রুমে গিয়ে শুয়ে পড়ল। চোখ দুটো বড্ড জ্বালা করছে, চোখ খুলে রাখাটাও কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এখন চোখের পাতা দুটো মনে হয় একটু বিশ্রাম চাচ্ছে। বিল্ডিংয়ে কলেজের মহিলা ছাদে গিয়ে আলোচনায় বসেছেন। ওনাদের আলোচনার বিষয় ধর্ষিতা তুয়াকে নিয়ে। ইচ্ছের আম্মু কোনো কাজেই ছাদে গিয়েছিলেন। হঠাৎ ওনাদের মন্তব্য শুনে উনি হতবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। একজন মহিলা ফিসফিস করে আরেকজনকে বলছেন, মাইয়ার পেটে বাচ্চা না এলেই হয়, কয়জন মিলা ধর্ষণ করছে, কিছু শুনছেন? না, তা কইতে পারুম না, তো ধর্ষিতা মাইয়া করে হসপিটালে ভর্তি করাইলে পেট ওয়াশ কইরা দেয়, বাচ্চা পেটে না আসায় ইঞ্জেকশনও নাকি দেয়। যাই কন ভাবি, মাইয়াটার জীবনখানা শেষ। কোনো বেডা মানুষই যায় না হইনে এমন মাইয়া ঘরে তুলে নিব না। হায় রে আল্লাহ, মাইয়ারের রূপ, গত জীবন ও পোলাগোর হাতেই নষ্ট হইয়া গেল।
তোয়াদের সামনের ফ্ল্যাটে ওই ভাবির 2খানা জোয়ান পোলা আছে না, আমি তো ভাবছি ওই ভাবির ছোট পোলার লগে তুয়ার লটর পটর আছে। একদিন আমি ওদের দুজনের রাস্তায় কথা কইতেও দেখছি। লটঘট যেতেই থাকো, বিয়া কেউ আর করবে না। না জানি কত পোলা ওর শরীর ছুঁয়েছে। ছি, কথা ভাবতেও আমার শরীর ঘিনঘিন করতেছে। ওনারা এমনভাবে কথা বলছে যেন এটা দারুণ মজার একটা টপিক। ইচ্ছের আম্মু চুপচাপ নিচে চলে গেলেন। সকালবেলা পলক ঘর উঠান ঝাড়ু দিয়ে রান্নাঘরে এলো। ওর শাশুড়ি পরোটা ভাজছে আর দিশা বেলে দিচ্ছে। পলক এসে বেসিনে রাখা থালা বাসন ধুয়ে নিল। একটু পর রনিতের ডাকে পলক রুমের দিকে পা বাড়াতেই দিশা হাসতে হাসতে খোঁচা মেরে বলল। কথাটা বলেই দিশা হাসতে থাকলো। পলক ওর শাশুড়ির সামনে লজ্জায় মাথা নিচু করে নিল। ওর শাশুড়ি কিছুই বললেন না। সে দ্রুত পায়ে হেঁটেই রুমে চলে গেল। রনিত ফ্রেশ হয়ে এসে দাঁড়াতেই পলক রুমে ঢুকে বলল, আমি রুমের বাইরে থাকলে আমাকে ডাকবেন না, সব তো রেডি করে দিয়েছি, তাহলে এত ডাকাডাকি করছেন কেন? রনিত পলকের দিকে হাতের টাওয়ালটা ছুঁড়ে মারল। পলক টাওয়ালটা ক্যাচ ধরে চেয়ারের উপর মেলে দিল। রনিত হাসতে হাসতে বলল, সকালবেলা আমার বউটা এত রেগে আছে কেন শুনি? পলক কিছু বলতে যাবে তখন দিশা রান্নাঘর থেকেই বলে উঠল, পলক, তোমাদের আদর আল্লাহ শেষ হলে নাস্তা করতে এসো। পলক দ্রুত রুম থেকে বের হয়ে গেল। বাসায় শ্বশুর ভাসুর আছে, তারা শুনলে কিভাবে? সে রনিতকে কিছু বলার সুযোগও দিল না। রনিত এবার ব্যাপারটা বুঝতে পারল। ওর মাঝে মাঝে ইচ্ছে করে দিশাকে কিছু কড়া কথা শুনিয়ে দিতে, শুধু ওর ভাইটা কষ্ট পাবে বলে কিছু বলে না। আর সে পলককে ডেকেছিল, পলকের আম্মু ফোন দিয়েছিল তাই কথা বলার জন্য। হঠাৎ করে বুকের কাছে ছোট্ট ছোট্ট হাতের স্পর্শ পেয়ে প্রত্যয়ের ঘুমটা ভেঙে গেল। প্রত্যয় চোখ মেরে তাকিয়ে দেখে ইচ্ছে ওর বুকে টোকা দিচ্ছে আর বলছে, পুত্তুই পুত্তুই, তুমি উঠবে না? প্রত্যয় মুচকে এসে বলল, ইচ্ছে মনি, এই তো আমার উঠে গেছি। ইচ্ছের মুখে আজকে কোনো হাসি নেই। প্রত্যয় ইচ্ছেকে ওর বুকের উপর বসিয়ে মুচকে এসে বলল, আমার ইচ্ছে মনির মন খারাপ কেন? ইচ্ছে ঠোঁট উল্টে ছল ছল চোখে বলল, আমি তোমার সাথে যাবো। প্রত্যয় বলল, আমার সাথে কোথায় যাবে? কাঁদে না শোনা, বলো আমাকে। তো আপুল কাছে। আচ্ছা নিয়ে যাব, তুমি রেডি হয়ে এসো। ইচ্ছে উঠে আচ্ছা বলে দৌড়ে চলে গেল। প্রত্যয় উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে রেডি হয়ে নিল। বিল্ডিংয়ে সবাই বলা বলি করছে তো হসপিটালে। ইচ্ছে ছোট, সে জানে না ধর্ষিতা শব্দের মানে, তাই এই শব্দটা বারবার শুনেও বুঝতে পারেনি। সে শুধু বুঝেছে তুয়ার হাত কেটে গেছে, তাকে প্রত্যয়ের হসপিটালে ভর্তি করা হয়েছে। এজন্য সে এসে প্রত্যয়ের কাছে এই আবদারটা করলো। এদিকে ইচ্ছের আম্মু ইচ্ছেকে যেতে দেবে না, তাই ইচ্ছে কেঁদে একাকার অবস্থা। প্রত্যয় এসে ইচ্ছেদের দরজা নক করলো। প্রত্যয়কে দেখে ইচ্ছে দৌড়ে এসে প্রত্যয়ের কোলে উঠে গেল। ইচ্ছের আম্মু বললেন, প্রত্যয়, ইচ্ছে গেলে খুব জ্বালাবে। এখন ওখানকার যা অবস্থা, সবাই বিরক্ত হবে। প্রত্যয় বলল, সমস্যা নেই, আমি সামলে নিব। ইচ্ছের আম্মু আর কথা বাড়ালেন না। প্রত্যয় ইচ্ছেকে নিয়ে চলে গেল। তুয়ার চোখের সামনে ছেলেগুলো বিশ্রীভাবে হাসছে। ওর শরীরে হাত দিচ্ছে, ওড়না কেড়ে নিজেরা হাসাহাসি করছে। ওর দিকে তাকিয়ে নোংরা নোংরা কথা বলছে। একটা ছেলে তুয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। এতটুকু দেখে তুয়া চিৎকার করে বলল, আম্মু আমাকে বাঁচাও, আমাকে তোমরা ছেড়ে দাও। আব্বু, আব্বু কোথায়? আব্বু, আব্বু কোথায় তুমি? আমি বাসায় যাব, আমাকে নিয়ে যাও। আম্মু, ভাইয়া, ভাইয়া আমাকে বাঁচাও তোমরা। কথাটা বলেই তুয়া চিৎকার করে কেঁদে উঠে বসলো। ওর শরীর থরথর করে কাঁপছে, ভয় কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কালকে রাত থেকে সে চোখ বন্ধ করলে এই স্বপ্নটাই দেখছে। তুয়ার আম্মু মেয়েকে বুকের সাথে জড়িয়ে নিল, উনিও কাঁদছেন। হয়তো সে সময়ও সেভাবেই ওনাদের ডেকেছিল। তুয়া ওর আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে মুখ লুকিয়ে আছে। তুয়ার আব্বু চোখের পানি মুছে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মা, আমার সোনা মা, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি ভয় পেও না মা, তোমার কিচ্ছু হবে না। তুরাকসহ ওর আব্বু আম্মু তোয়াকে বোঝাচ্ছে। তুয়া চুপটি করে ওর মায়ের বুকে মাথা রেখে বসে আছে। সবাই অনেক জোরাজুরি করে ওকে তো কিচ্ছু খাওয়াতে পারেনি। একটু পরেই প্রত্যয়ের হাত ধরে ইচ্ছে নাচতে নাচতে কেবিনে ঢুকলো। ইচ্ছে এক হাত দিয়ে প্রত্যয়ের এক আঙ্গুল ধরে আছে আর ওর অন্য হাতে একটা পুতুলের পা ধরে আছে।
যার ফলে পুতুলটা উল্টো করে ঝুলছে। এই পুতুলটা তুয়া ইচ্ছের জন্মদিনে ইচ্ছেকে উপহার দিয়েছিল। তুয়াকে দেখে ইচ্ছে দৌড়ে তুয়ার কাছে গিয়ে বলল, তুয়া আপু, পুতুলের বিয়ে দিবা না? বাসায় যাবি না? তো একটা কথাও বলল না। দেখে ইচ্ছে তুরাগের দিকে তাকালো। তুরাগও কোনো কথাই বলল না। ইচ্ছে একে একে সবার দিকে তাকালো। কেউ কোনো কথাই বলছে না দেখে ইচ্ছে ছলছল চোখে প্রত্যয়ের দিকে তাকালো। প্রত্যয় খাবারের প্লেট হাতে নিয়ে ইচ্ছেকে ইশারায় বলল তুয়াকে খাইয়ে দিতে। ইচ্ছে পুতুলটাকে ছুঁড়ে ফেলে তুয়ার সামনে বলল, নাও খাও, টুটু বাবু নাও খাও। তুয়া খাচ্ছে না দেখে ইচ্ছে মাথা নিচু করে বলল, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি আপু, তুমি আর দুঃখ পেও না। তুয়া ইচ্ছেকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। এই তোতা পাখিকে তুয়া খুব ভালোবাসে। ইচ্ছে তোয়ার চোখের পানি মুছে দিচ্ছে। প্রত্যয় এই কারণে ইচ্ছেকে এখানে এনেছে, কারণ ইচ্ছের সাথে তোয়ার সম্পর্কটা খুবই মধুর। এটা প্রত্যয় নিজে খেয়াল করেছে। তোয়াকে একটু নর্মাল করতে এখন ইচ্ছেকেই দরকার। প্রত্যয় ইশারায় তোয়ার আম্মুকে বলল খাইয়ে দিতে। তোর আম্মু তোয়ার মুখের সামনে খাবার এগিয়ে দিলেন। তোয়া 2 বার ফিরিয়ে দিয়ে 3 বারের বেলায় লোকমাটুকু মুখে নিল। তোয়ার চোখের পানি অঝরে ঝরে যাচ্ছে। এদিকে ইচ্ছে ততক্ষণে হাঁ করে বসে আছে। ইচ্ছের হাঁ করা দেখে ধোয়া বাদে সবাই হাসল। ঘুমোট থাকা পরিবেশটা একটু স্বাভাবিক হলো। প্রত্যয় মেডিসিন সাইডে রেখে কেবিন থেকে চলে গেল। জামিলকে বলে প্রত্যয় ওর পেশেন্ট দেখা শুরু করলো। ক্যাবিনের মধ্যে সবাই চুপ করে ইচ্ছের গল্প শুনছে। ইচ্ছে গল্প বলে ওর পুতুলকে ঘুম পাড়াচ্ছে। ইচ্ছের গল্প শুনতে শুনতে তো একটা সময় ঘুমিয়ে গেল। তুরাগ ইচ্ছেকে ইশারায় চুপ করতে বলল। সে তো চুপ থাকা বাচ্চা না, তাই ইচ্ছে প্রত্যয়ের কাছে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো। তুরাগ ইচ্ছেকে নিয়ে বাইরে গেল। জামিল তুরাগকে দেখে বলল, ইচ্ছেকে আমার কাছে দিয়ে স্যার আপনাকে বাসায় যেতে বলল। ইচ্ছে ফট করে বলল, আমি পুত্রের কাছে যাবো। তুরাগ জামিলকে বলল। তুরাগ ইচ্ছেকে দুষ্টুমি করতে বারণ করে চলে গেল। প্রত্যয় আসার সময় তুয়ার আব্বু আম্মুর জন্য খাবার এনেছে, আর তুরাগকে বাসায় ওর আম্মুই খাওয়াবে। তুরাগ যাওয়ার পর জামিল ইচ্ছেকে নিয়ে কিছুক্ষণ ঘুরে বেড়ালো। পেশেন্টের ভিড় কিছুটা কমেছে, তাই জামিল ইচ্ছেকে প্রত্যয়ের কাছে নিয়ে গেল। প্রত্যয় বলল, ইচ্ছেমণি তুমি খেলো, আমি পেশেন্ট দেখি কেমন, তারপর আমরা তোমার তুয়াপুর কাছে যাব। আচ্ছা। খেলার জন্য প্রত্যয় ইচ্ছেকে অনেকগুলো কলম দিল। ইচ্ছেও আর কথা বাড়ালো না, সে ভদ্র বাচ্চার মতো খেলতে লাগলো। আর প্রত্যয় পেশেন্ট দেখতে লাগলো। প্রিয়ম আশেপাশে ঘুরে দেখতে দেখতে একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো। মেয়েটা এখানে পর্যটকদের আশপাশটায় ঘুরে দেখায়। প্রিয়ম কথায় কথায় জানতে পারলো মেয়েটার নাম অপরাজিতা। অনেক বড় নাম, তাই সবাই ওকে অপু বলে ডাকে। অপু প্রিয়মের দিকে তাকিয়ে বলল, স্যার বিহা তো কয়েক লাইন। আমার বড় ভাইয়ের বিয়ে দিয়ে তারপর আমি বিয়ে করব। ভালোবাসা মানুষ তো আনছি নাকি? তা তো আছেই। আচ্ছা তুমি কোন জেলার ভাষায় কথা বলছো? আমি বিহারের মাইয়া। সব জেলার টোর মানুষের সঙ্গে কথা তো বইলা লাইগা মিশুকটা কইয়া এখন কথা তো বলি। ও আচ্ছা। বাপের বাড়িতে কি ঘি মধু আছে যে 2 দিন পর পর বাপের বাড়ি যাওয়ান লাগবো? আমিও তো শ্বশুর বাড়িতে থাকি, সংসার করি। কই আমি তো বাপের বাড়ি যাওয়ান লাইগা 2 দিন পর পর ঘ্যান ঘ্যান করি না। আসলে আম্মুর খুব জ্বর এসেছে, তাই যেতে চাইছিলাম। জ্বরে কেউ মরে না। যাও গিয়ে দুপুরের রান্না শুরু করো। পলকের শাশুড়ি কথাগুলো বলেই চলে গেলেন। পলক চোখের পানি মুছে তরকারি কাটতে বসলো। শাশুড়ি কঠিন কথাগুলো শুনে ওর খুব কষ্ট হয়, তবু মুখ ফুটে কিছু বলতে পারে না সে। কালকে রাত থেকে ওর মায়ের খুব জ্বর এসেছে, এই জন্য একটা বার মাকে দেখার জন্য সে বাপের বাড়ি যেতে চেয়েছিল। পলক এক বুক কষ্ট হজম করে মনে মনে বলল, মাগো, আমি যেতে না পারলেও আল্লাহর কাছে তোমার সুস্থতা কামনা করছি। বিয়ের আগে পলক সিনেমা দেখে ভাবতো শ্বশুরবাড়ি মানে সুখের আরেক রাজ্য। সেই রাজ্যে রাজকুমারের সঙ্গে খুব সুখে তার দিন কাটবে। ওর কোনো কষ্ট থাকবে না, শুধু সুখ আর সুখ। গল্পের হিরোইনের মতো সেও সব সমস্যার সমাধান করতে পারবে। সবার মন জয় করে সে ভালোবাসা কুড়াতে পারবে। শ্বশুরবাড়িতে থেকেও নিজের ইচ্ছে মতো চলাফেরা করতে পারবে। পড়াশোনা করে শিক্ষিত একজন মা হবে। সে সবার ভালোবাসা নিয়ে বাঁচবে।
কিন্তু বিয়ের পর সে অল্পতেই বুঝে গেল বাস্তবতাটা কি। নারী তোমার জন্ম হয়েছে পিষ্ট হতে, মাথা উঁচু করে দাঁড়াতে নয়। আমাদের বাস্তব জীবন সিনেমার গল্পের মতো এতটা সাজানো গোছানো হয় না। প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু কমতি থাকেই। বিয়ের আগে কল্পনার রাজ্যতে যা ভেবেছিল সেগুলো সব মিথ্যে বানোয়াট। মনের কল্পনা দিয়ে চোরাবালির উপর যত্ন করে গড়ে তোলা এক টুকরো স্বপ্ন, যে স্বপ্নটা তলিয়ে যেতে একটুও সময় লাগে না। এই জন্য প্রতিটা মানুষের উচিত কল্পনাতে সুখের রাজ্য না করে বাস্তবতার সাথে লড়াই করার মনোবল তৈরি করা, যাতে বাস্তবতার চোরাবালিতে তলিয়ে যাওয়ার আগে সে আঁকে ধরে বাঁচার মতো নিজের সম্বলটুকু পায়। প্রত্যেক পেশেন্টের সঙ্গে কথা বলতে বলতে কয়েকবার ইচ্ছের দিকে তাকায়। ইচ্ছে খেলতে খেলতে বেডের উপর ঘুমিয়ে পড়েছে। ওর হাতে পায়ে কলমের কালির আঁকিবুকি করা। সত্যই মুচকে এসে পেশেন্ট দেখা শেষ করলো। জামিল এসে জানালেও এখন আর কোনো পেশেন্ট নেই। প্রত্যয় ইচ্ছেকে কোলে নিয়ে তুয়ার কেবিনে গেল। তুয়া বেডে শুয়েছিল, কিন্তু চোখ দিয়ে অশ্রু ঝরছিল। প্রত্যয় ইচ্ছেকে পাশের বেডে শুয়ে দিল। তুয়ার আব্বু বাসায় গেছেন আর তুয়ার আম্মু কেবিনে এক করে জোহরের নামাজ পড়ছিলেন। প্রত্যয় তুয়ার পাশে বসে বলল, বোকারা সবসময় যুদ্ধের ময়দান থেকে পালায়, আর বুদ্ধিমানরা প্রাণের পরোয়া না করে প্রাণহীন হওয়া অবধি লড়াই করতে থাকে। কারণ তাদের একটাই লক্ষ্য থাকে, মারবে না হয় মরবে। প্রকৃত যোদ্ধারা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুটাকে শ্রেয় বলে মনে করে। কিন্তু আমি চাই তুমি প্রকৃত লড়াকু যোদ্ধা হও। তুয়া প্রত্যয়ের কথাটা মনোযোগ দিয়ে শুনল। প্রত্যয় তুয়ার চোখে চোখ রেখে কথাগুলো পড়ল। তুয়া ওর আম্মুর দিকে একবার তাকালো। উনি নামাজ পড়ে কেবিনের বাইরে চলে গেলেন, কারণ উনি জানতেন প্রত্যয় তুয়াকে ভালো কিছুই বলবে। তুয়া প্রত্যয় সোজাসুজি বসল। প্রত্যয় বুঝতে পারছে তুয়া ওকে কিছু বলতে চায়। এজন্য প্রত্যয় তুয়াকে সাহস দেওয়ার জন্য বলল, তুমি আমাকে যা বলতে চাও বলতে পারো। তুয়া চোখ দুটো মুছে একটা বড় ঢোক গিলে বলল, আপনি দেখতে খুব সুদর্শন। আপনাকে সুদর্শন শঙ্খচিলের উপাধি দিলেও ভুল হবে না। তুয়ার কথা শুনে প্রত্যয় অবাক হলো না। সে একদম স্বাভাবিকভাবে তুয়ার দিকে তাকিয়ে আছে। প্রত্যয়ের মুখে অবাক, বিস্ময়, হাসি, কষ্ট কোনো ছাপে দৃশ্যমান নয়। সে একদম স্বাভাবিক। প্রত্যয় এখন বোকাদের মতো মাঝখানে কথা বলে তুয়ার কথা আটকাতে চায় না। সে তুয়ার পুরো কথাটা শুনতে চায়। তুয়া প্রত্যয়কে চুপ থাকতে দেখে বলল, আপনি এত বড় একজন কার্ডিওলজিস্ট, আপনি সব দিক থেকে পারফেক্ট একজন মানুষ। প্রত্যয় এখনও চুপ করে আছে। সে এখন তুয়ার কথার মানে আঁচ করতে পেরেছে। তবুও প্রত্যয় একটু শব্দও করল না। তুয়ার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে কান্না আটকে বলল, একজন ডাক্তার, সুদর্শন ছেলে, সমাজের উচ্চ শ্রেণীর একজন মানুষ আপনি। এবার বলুন, আপনি এত বড় মাপের মানুষ হয়ে কি একজন ধর্ষিতাকে বিয়ে করতে পারবেন? প্রত্যয় কোনো কথাই বলল না। তুয়া প্রত্যয়কে চুপ থাকতে দেখে তার ছেলে হাসি দিয়ে বলল, ডক্টর প্রত্যয়, সান্ত্বনার বাণী বিনামূল্যে দেয়া যায়, এজন্য সান্ত্বনার বুলি ছড়াতে কেউই কম করেন না। তখন কথাগুলো কত সহজে বলে দিলেন, কিন্তু করাটা কি আদৌ সম্ভব? একজন ধর্ষিতাকে সান্ত্বনার বাণী দিয়ে নিজেকে বড় করতে চাচ্ছেন, নাকি সবাইকে বোঝাতে চাচ্ছেন আপনি বৃহৎ মনের মহৎ একজন মানুষ? তুয়া কথাগুলো শান্তভাবে বললেও কথার গভীরতাগুলো প্রত্যয় ঠিকই বুঝে নিচ্ছে। তুয়া চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। ফোলা ফোলা চোখ দুটোতেই রাগের ফুলকি দেখা যাচ্ছে। প্রত্যয় বলল, সান্ত্বনার বাণী দেইনি আমি, শুধু তো। তুয়া প্রত্যয়কে পুরো কথা শেষ করতে না দিয়ে চিৎকার করে বলল, একজন ধর্ষিতাকে এক বেলা খেতে দেয়া যায়, তাকে সান্ত্বনার বাণী দেয়া যায়, হাসাহাসি করা যায়, কটু কথা বলা যায়, গালমন্দ করা যায়, মানবতার খাতিরে তার কাছে এক দণ্ড বসা যায়, কিন্তু তাকে বিয়ে করে বউ বলে স্বীকার করা যায় না। এই শিক্ষিত সমাজে তাকে নিয়ে ঘোরাফেরা করা যায় না। কারণ কি জানেন? তার কারণ সে ধর্ষিতা। হ্যাঁ, ধর্ষিতা। একজন ধর্ষিতার ভাগ্যে এত কিছু জোটে না। আপনি কি বুঝেছেন আমি কি বলেছি? বুঝেছেন আপনি? আপনাকে মহৎ সেজে আমাকে এত সান্ত্বনা দিতে কে বলেছে? কে চেয়েছে আপনার ভাষণ? আমি চেয়েছি আপনার ভাষণ? আমি চেয়েছি আপনার সান্ত্বনা? আমাকে করুণা করতে এসছেন? একজন ধর্ষিতাকে করুণা করতে এসছেন? তোর আম্মু দৌড়ে এসে মেয়েকে ধরলেন। তুয়া শরীর থরথর করে কাঁপছে। উনি তুয়াকে ধরে বললেন, মা, আমার সোনা মা, শান্ত হ। তোর ভালোর জন্যই তো প্রত্যয় কথাগুলো তোকে বলেছে মা। সে ভালো মানুষ বলেই তো তোর ভালো চাই। তুয়া ওর আম্মুর দিকে তাকালো। তুয়ার কাছে সবাইকে অসহ্য লাগছে। কারো কথা ওর সহ্যই হচ্ছে না। ভালো কথাও ওর কাছে তিক্ততায় পরিণত হচ্ছে।
তুয়া ওর আম্মুর কথা শুনে নিজেকে ওনার থেকে ছাড়িয়ে চিৎকার করে বলল, আমার ভালো কেন চাইবে? কেন চাইবে? কে উনি? কোনো পুরুষই ভালো না। বলো, তুমিই বলো। পুরুষ মানুষ এত ভালো হলে আমি কেন ধর্ষিতার কালিমা পেলাম? কেন আমার শরীরের নোংরা অপবিত্রের অপবাদে সে লাগলো? বলো বলো আম্মু, কেন এই কালিমা আমার শরীরে লাগলো? পুরুষ মানুষ ভালো হলে কেন তাদের কাছে মেয়েদের ধর্ষণ হতে হয়? উত্তর দাও। কি হলো? উত্তর দাও আমাকে আম্মু, উত্তর দাও। তুয়া আবার উত্তেজিত হয়ে গেছে। ওর চিৎকারে নার্সরা ছুটে এসেছে। প্রত্যয় এর মাঝে একজন নার্সকে ঘুমের ইঞ্জেকশন রেডি করতে বলেছে। তুয়া আবারও পাগলামি শুরু করার আগেই প্রত্যয় তুয়ার হাতে ইঞ্জেকশন পুশ করে দেয়। তুয়া ছোটাছুটি করে উঠতে গেলেই প্রত্যয় ওকে পাথা দেয়। ইচ্ছে তুয়া চিৎকারে ভয় পেয়ে গুটিসুটি হয়ে বসে আছে। তুয়া চিৎকার করে বলছে, বলুন, কেন আমাকে করুণা করছেন? কেন? আমি করুণা নিয়ে বাঁচতে চাই না। আমি মরে যাব। মুক্তি চাই, আমি মুক্তি চাই। তুয়ার কথাগুলো আওড়াতে আওড়াতে ঘুমিয়ে গেল। তুয়ার শরীরে স্যালাইন দেওয়া হলো। প্রত্যয় অন্য সিরিঞ্জ দিয়ে ব্যথা কমানোর লিকুইড মেডিসিন স্যালাইনে যুক্ত করে দিল, যাতে স্যালাইনের মাধ্যমে ধীরে ধীরে ব্যথার মেডিসিন ওর শরীরে গিয়ে হাতের ব্যথাটা কম হয়। তুয়াকে একটু কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সে এখন বেশ কয়েক ঘন্টা নিশ্চিন্তে ঘুমাবে। প্রত্যয় ইচ্ছেকে নিয়ে ক্যাবিনেট থেকে বের হয়ে গেল। জামিলকে সন্ধ্যা 8টার ওটি রেডি করতে বলে সে বাসা চলে গেল। তুয়ার আম্মু বসে বসে চোখের পানি ফেলতে লাগলেন। তুরাকে প্রত্যয়ের আম্মু বাসায় ডেকে খাইয়েছেন। তুরাগ এখন ঘুমাচ্ছে। তুরাগের শরীরে জ্বর চলে এসেছে। প্রত্যয়কে বাসায় ফিরতে দেখে প্রত্যয়ের আব্বু আম্মু তুয়াকে দেখতে গেলেন। ইচ্ছে প্রত্যয়দের ফ্ল্যাটে আসেনি। সে দেখেছে প্রত্যয় তুয়াকে ইঞ্জেকশন দিয়েছে। এজন্য ইচ্ছে কিছুতেই আর প্রত্যয়ের কাছে আসবে না।